এবং কারেন্টলি উনি ইন্টেলে ইন্টিগ্রেশন ম্যানুফ্যাকচারিং ইন্টিগ্রেশন ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। ওনার নাম হচ্ছে হাশেম মোহাম্মদ। আমি হাশেম মোহাম্মদ স্যারকে আমাদের সাথে জয়েন করার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য ওয়েলকাম জানাচ্ছি। প্লিজ ওয়েলকাম আমাদের হাশেম মোহাম্মদ স্যার। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ সানোয়ার, খুব সুন্দরভাবে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আম, আপনাদের সাথে আজকে খুব ছোট্ট পরিসরে আমার বাংলাদেশের আন্ডার গ্রাজুয়েট শেষ হওয়া থেকে শুরু করে ইন্টেলে আজকের যে পজিশনে পৌঁছালাম সেই জার্নিটা ছোট্ট করে শেয়ার করব এবং স্পেশাল ধন্যবাদ আর্ক এডুকেশনকে আমাকে এই ধরনের আয়োজনে সম্পৃক্ত করার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমাদের সময় দেওয়ার জন্য। আর আমরা হচ্ছে আজকে অ্যাকচুয়ালি চেষ্টা করবো হচ্ছে ইন্টেল জার্নি, টোটাল ইন্টেল জার্নিটা কেমন ছিল প্রথম লাইফের প্রথম থেকে। তারপরে হচ্ছে আহ, আপনার এডুকেশন, তারপরে হচ্ছে আপনার কিভাবে ইন্টেলে জয়েন করলেন। আমি বলবো ওভারঅল অন্যান্য যে বিগ বিগ জায়ান্ট কোম্পানি গুলো আছে সেগুলোতে আসলে যাওয়ার প্রসিডিউর কি, এই সবগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা অন্য কিছু না বলে শুরু করতে পারি। আপনি যদি আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু বলতেন, ছোট থেকে ছোট করে। আমার আন্ডারগ্রেড ছিল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বুয়েট থেকে। আমার আন্ডারগ্রেডের মেজর ছিল নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, যেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটি ব্রাঞ্চ। মেজর হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর বুয়েটে মেকানিক্যাল ফ্যাকাল্টির আন্ডারে তিনটা সাবজেক্ট আছে: নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, এবং হচ্ছে মাদার সাবজেক্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো আমাদের প্রায় 60-70% হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর টপিক কভার দেওয়া হতো। চিন্তা করলাম যে আমার মাস্টার্স এর মেজরটা আমি সুইচ করে আমি মাদার সাবজেক্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যাব। সেজন্য হচ্ছে আমার ব্যাচেলর শেষ করার পরে আমি দেশে একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পজিশনে 2 বছর জব করে আসলাম। এটা হচ্ছে আবুল খায়ের স্টিল লিমিটেড, চিটাগং এ অবস্থিত। আম, যেহেতু আমার ফিউচার প্ল্যান ছিল আমি মাস্টার্সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ সুইচ করব, সে উদ্দেশ্যে আমার প্ল্যান ছিল যে যেন জব এক্সপিরিয়েন্সটা ওই ফিল্ডে নেওয়া যায়। তো দেশে 2 বছর জব করার পরে আমি আসলাম ইউএসএ তে, ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি ভ্যানকুভার ক্যাম্পাস থেকে, আহ, যেটা ওয়াশিংটন স্টেটে অবস্থিত। ওই ক্যাম্পাস থেকে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স সম্পন্ন করি 2019 সালে। আম, আর হচ্ছে আবার জিআরই টোফেল প্রোফাইল যদি কেউ জানতে ইন্টারেস্টেড হয় আমি শেয়ার করতে চাই, কারণ অনেকের জন্য একটু ইন্সপাইরেশন থাকবে। অনেকে ভাবে যে একটা জায়ান্ট কোম্পানি বা টেক কোম্পানিতে জব করতে হলে অনেক হাই প্রোফাইল লাগে। তো আমি বলবো আমি খুবই সাধারণ মানের প্রোফাইল নিয়ে এই পর্যন্ত আসতে পেরেছি। আমার প্রোফাইলটা শেয়ার করলে হয়তো কেউ কেউ ইন্সপায়ার্ড হতে পারে। আমি দেশে থাকতে জব করা অবস্থায় হচ্ছে জিআরই টোফেল দিয়েছিলাম, জবের প্যারালেলি প্রিপারেশন নিয়েছিলাম। আমার জিআরই টোফেল প্রিপারেশন স্কোর মোটামুটি মিডিয়াম মানেরই ছিল। আমার সিজিপিএ এবং অন্যান্য প্রোফাইলের মতোই আমার আন্ডারগ্রেডের সিজিপিএ ছিল 3.61, মাস্টার্সের সিজিপিএ ছিল 3.76, আর জিআরই টোফেল স্কোর ছিল জিআরইতে 308, আর টোফেলে ছিল হচ্ছে 92। সো এরকম একটা মিডিয়াম প্রোফাইল দিয়ে আমি বাংলাদেশ থেকে ইউএসএ তে ফুল ফান্ডিং স্কলারশিপ নিয়ে আসতে পেরেছি, এবং এই প্রোফাইল দিয়ে হচ্ছে আমি একটা টেক কোম্পানিতে জব ম্যানেজ করতে সক্ষম হয়েছি। আর তো আহ, দেশ থেকে বিদেশে আসার জন্য প্রোফাইল আরেকটু সমৃদ্ধ করা প্রয়োজন। অনেকেই সাজেস্ট করে যে যদি কিছু পাবলিকেশন করা যায় বাইরে আসার আগে, সেক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। আমি আন্ডারগ্রেডে থাকতেই আমার থিসিস এর উপর একটা পাবলিকেশন করেছিলাম, যেটা হচ্ছে স্কলারশিপ পেতে পরবর্তীতে আমাকে সাহায্য করেছিল। ওকে, হাশিম মোহাম্মদ, হাশিমের সাথে হচ্ছে মানে হাশিম ভাই অ্যাকচুয়ালি উনি যে আসলে খুব বেশি ভালো প্রোফাইল এটা কিন্তু না, উনি হচ্ছে আমাদের জন্য একটা ইন্সপিরেশন। খুব আমার মনে হয় যে খুব বেশি খারাপও না, মোটামুটি মিডিয়াম কোয়ালিটির একটা প্রোফাইল ওনার। মিডিয়াম কোয়ালিটির প্রোফাইল থেকে আজকে উনি হচ্ছে নিজেকে একটা উপরের লেভেলে নিয়ে চলে গেছে। তো উনি আমাদের জন্য হচ্ছে একটা ইন্সপিরেশন।
খুব সুন্দর করে সহজ করে আসলে সিম্পলি যে মানুষকে বলা যায় সবকিছু, এটা হচ্ছে হাশিম মোহাম্মদ স্যারের একটা গুণ বা বৈশিষ্ট্য আমার কাছে মনে হচ্ছে খুব সিম্পলি। আহ তো হাশিম মোহাম্মদ স্যার, এরপরে হচ্ছে আপনি তো মিডিয়াম প্রোফাইল থেকে আসছেন, তার মানে হচ্ছে আমরা যদি এটা চিন্তা করতে পারি যে যাদের সিজিপিএ লো অথবা যাদের হচ্ছে জিআরই স্কোর কম, তারা বিদেশে আসতে চাইলেও তাদের জন্য আসলে খুব বেশি সমস্যা হবে না। তারা হচ্ছে খুব ইজিলি, যদি নিজের ডেডিকেশন থাকে, তাহলে হচ্ছে যে রিচ করতে পারবে। তাদের জন্য একটু ডন্টিং টাস্ক হচ্ছে যে প্রপার ইউনিভার্সিটি খুঁজে বের করা। মানে যেকোনো প্রোফাইলের জন্যই হচ্ছে ইউএসএ তে ইউনিভার্সিটি আছে। In my view, there are more than 300 and 3,500 universities in US. মোর দ্যান Just 3000। হ্যাঁ, জাস্ট আপনাকে আপনার প্রিফার বা আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে বা আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে এমন কোন প্রফেসরকে ফাইন্ড আউট করতে হবে, দেন তাকে ম্যানেজ করে তার কাছ থেকে ফান্ডটা নিতে হবে। এটাই হচ্ছে আপনার টাস্ক। বাট আপনার প্রোফাইল যেমন এখানে হ্যাঁ, আহ, এখানে দুইটা কাজ আসছে, একটা হচ্ছে রাইট ইউনিভার্সিটি চুজ করে নেওয়া, আর একটা হচ্ছে নিজের প্রোফাইলে কিছু গ্যাপ থাকে, ওই গ্যাপগুলো হচ্ছে মিনিমাইজ করা যায়। আহ, হুম, যেমন ধরুন আমরা হচ্ছে ওভারঅল প্রোফাইল, অনেকে ভাবে যে সিজিপিএ প্লাস জিএর স্কোর, কিন্তু এর প্যারালেলি হচ্ছে আমরা প্রোফাইলটাকে আরেকটু সমৃদ্ধ করতে পারি। হয় আপনার জব এক্সপিরিয়েন্স দিয়ে, কিংবা কোন এক্সপার্টাইজ ডেভেলপ করে আমি একটা সফটওয়্যার শিখলাম, বা একটা ফিল্ডে একটু নিজের ব্যাকগ্রাউন্ড স্টাডি করলাম, তাহলে হচ্ছে প্রফেসরদেরকে আমি বলতে পারি যে হ্যাঁ, আমি এই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে এইটুকু জানি, আমি আরো জানতে ইন্টারেস্টেড, বা এই ফিল্ডে কাজ করতে ইন্টারেস্টেড। আর পাবলিকেশন অলওয়েজ হচ্ছে ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে খুব মোটিভেশন হিসেবে কাজ করে। আহ, যে কেউ সামান্য এক্সপিরিয়েন্স আছে, সে অবশ্যই আরেকটা স্টুডেন্ট যে কখনো রিসার্চ করেনি বা থিসিস করেনি, তার থেকে একটু এগিয়ে থাকে। আমাদের বাংলাদেশে বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেই হচ্ছে থিসিস থাকে মোটামুটি, আন্ডারগ্রেডে। ইউএসএ কিংবা অনেক দেশের ভার্সিটি গুলোতে আন্ডারগ্রেডে থিসিস থাকে না। তো তারা থাকলে হচ্ছে ম্যান্ডেটরি থাকে না। অনেক ভার্সিটিতে হচ্ছে যে জাস্ট প্রজেক্ট বেসড আন্ডারগ্রেড করা যায়, ডিগ্রি নেওয়া যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে দেখা যায় আমরা যদি থিসিস করা অবস্থায় বা থিসিসের উপর বেস করে পরবর্তীতে একটা পাবলিকেশন করতে পারি, সেটা হচ্ছে আমার একটা এডিশনাল পয়েন্ট যোগ করবে। যাদের সিজিপিএ কম, তারা চাইলেই কিন্তু পাবলিকেশন দিয়ে হচ্ছে তাদের সিজিপিএ এর গ্যাপটাকে ফিল আপ করতে পারে। আর জিআরই স্কোর, টোফেল স্কোর, এগুলা অলওয়েজ হচ্ছে অ্যাডিশনাল ভ্যালু অ্যাড করবে। এটার অপশন সবার হাতে আছে, সিজিপিএ বেশি হোক কিংবা কম হোক, সবার হাতে অপশনটা থাকবে। সো আমি বলবো ওকে। যে দুইটারই কম্বিনেশন, রাইট ইউনিভার্সিটি চুজ করা আর হচ্ছে নিজের প্রোফাইলটাকে আর একটু ইমপ্রুভ করা। সোফার আমার বন্ধুদের মধ্যে বা সিনিয়র জুনিয়রদের মধ্যে আমি দেখেছি বাইরে আসার চেষ্টা করেছে এবং পারে নাই, ওরকম সংখ্যা খুবই কম। বেশিরভাগ মানুষই হচ্ছে আম, আগে হোক পরে হোক, 1 বছর বা 2 বছর বা 3 বছর অপেক্ষা করেও হোক হচ্ছে শেষমেশ আম, যাদের ইচ্ছা ছিল, মোটিভেশন ছিল, তারা ঠিকই তাদের ফান্ডিং ম্যানেজ করতে পেরেছিল। হুম, আচ্ছা, ঠিক আছে। তার মানে হচ্ছে যে আপনি চাইলেই আপনি আসতে পারছেন। আপনাকে কেউ আটকাতে পারবে না, বাট শুধু লাগবে আপনার ডেডিকেশন এবং আপনার প্রোফাইলের যে গ্যাপ গুলো রয়েছে, যেখানে হচ্ছে হুম আপনি মনে করেন যে যেখানে আপনি দুর্বল, সেই জায়গাগুলোকে হুম। ফিল আপ করা। এটা হচ্ছে গ্যাপটা আমাদের ফিল আপ করা, হ্যাঁ। গ্যাপটা ফিল আপ করা। কিন্তু আপনাকে জানতে হবে আপনার গ্যাপটা কোথায়, নিজের দুর্বলতাটা কোথায়, এটা জানতে হবে। হুম যদি হুম আপনি নিজের দুর্বলতা জানতে পারেন, হুম দেন সেটা কভার হুম আপ করবেন। হুম হুম, হুম আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা চলে যাব, এরপরে হচ্ছে একটু আহ ইন্টেলে যাওয়ার পথে কি অবস্থা। মানে ইন্টেল হচ্ছে আমরা, আপনি হচ্ছে এখানে এসে মাস্টার্স কমপ্লিট করেছেন, মাস্টার্স কমপ্লিট হুম। করেই আপনার ইন্টেলে প্রবেশ করার যে ছোট্ট ব্যাকগ্রাউন্ড ছিল, সেইটা কেমন হুম। ছিল? আমার ব্যাকগ্রাউন্ড বলতে, এখানে অনেকের একটা মিসকনসেপশন থাকে যে ইন্টেল বা টেক কোম্পানিগুলা যে কাজ করে এক্স্যাক্টলি সেই কাজ জানা লাগবে বা সে এক্সপার্টাইজ থাকা লাগবে। এটা কিন্তু ট্রু না। ইন্টেল আমি যে পজিশনে কাজ করছি সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং বা প্রসেস। এখানে প্রসেস, আমাদের জেনারিক নেম হচ্ছে প্রসেস ইঞ্জিনিয়ার। যদি আমার জয়নিং এর সময় পজিশনের নাম ছিল ম্যানুফ্যাকচারিং ইন্টিগ্রেশন ইঞ্জিনিয়ার। মেনলি হচ্ছে যারা প্রসেসে কাজ করে, এখানে যে কাজটা করতে হয় এক্স্যাক্টলি সেই কাজটা বাইরে শিখে আসার খুব একটা সুযোগ নেই। সুযোগ আছে রিলেভেন্ট ইন্টেল যে ধরনের ফিল্ডে কাজ করে ওই ফিল্ড সম্পর্কে কিছু নলেজ নেওয়ার সুযোগ আছে কোর্স ওয়ার্কের মাধ্যমে, কিংবা কেউ যদি গ্রাজুয়েট স্কুলে রিসার্চ করে, রিসার্চের টপিক যদি রিলেভেন্ট হয়, তো এই ফিল্ড সম্পর্কে হচ্ছে একটা জেনারিক
এক্সপার্টাইজ বা ধারণা নিয়ে আসতে পারে। তো আমার ক্ষেত্রে যেটা ছিল, আমাদের ভার্সিটি ছিল ইন্টেলের ওয়ান অফ দ্য বিগেস্ট ক্যাম্পাস, অরিগন ক্যাম্পাসের খুব কাছাকাছি। আম, এটা হচ্ছে ইন্টেলের সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট এবং ডেভেলপমেন্ট প্ল্যান্ট। ইন্টেলের টোটাল ওয়ার্ল্ড ওয়াইড 1,10,000 এমপ্লয়ির মধ্যে প্রায় 24-25 হাজারই এখানে আছে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় ক্যাম্পাস। আমাদের এই ক্যাম্পাসটা ছিল আমাদের ভার্সিটি ক্যাম্পাসের খুবই কাছাকাছি, প্রায় 30 মিনিট দূরে। তো যেটা হতো সেটা হচ্ছে, আম, আমার প্রথম থেকেই আগ্রহ ছিল, যেহেতু ইন্টেলের ক্যাম্পাস খুবই কাছে। তো ইন্টেল একটা জব ম্যানেজ করব, তাছাড়া একটা বিগ জায়ান্ট কোম্পানি, ছোটবেলা থেকে একটা মোটিভেশন ছিল যে একটা বড় কোম্পানিতে জব করা। আহ, তো যেহেতু ক্যাম্পাস খুবই কাছে ছিল, আমার ভাইদের সাথে পরিচয় ছিল, আসা যাওয়া ছিল, এবং নেটওয়ার্কিং এর প্ল্যান আমার আগে থেকে ছিল যে ভাইদের সাথে পরিচিত হব, নেটওয়ার্কিং করব। তো সেই নেটওয়ার্কিং এর সুবাদে আমি হচ্ছে একটু আস্তে আস্তে করে জানতে পারলাম ইন্টেল কি ধরনের কাজ করে, বা এখানে কি ধরনের এক্সপার্টাইজ প্রেফার করে, গ্র্যাজুয়েট স্কুলে কি ধরনের কোর্স আমরা নিতে পারি যেটা ইন্টেলের সাথে ম্যাচ করবে। তো সেই প্ল্যান করেই হচ্ছে আম, আমি আমার মাস্টার্স সেকেন্ড ইয়ারে একটা কোর্স নিয়েছিলাম, সেটা হচ্ছে মেমস, মাইক্রো ইলেকট্রো মেকানিক্যাল সিস্টেম, যেটায় আমি মাইক্রো মাইক্রো ফ্যাব্রিকেশন সম্পর্কে হালকা ধারণা লাভ করি। আর আমাদের গ্র্যাজুয়েট স্কুলে ক্লিন রুম ছিল। ক্লিন রুম হচ্ছে এক ধরনের ল্যাব যেখানে আলট্রা ক্লিন এনভায়রনমেন্টে টেস্ট করা হয়। যেহেতু আমাদের প্রসেসর কিংবা আম, অন্যান্য ডিভাইস গুলা যেগুলা মাইক্রো ফ্যাব্রিকেট করতে হয়, সেগুলোর জন্য হচ্ছে খুবই ক্লিন এনভায়রনমেন্ট লাগে, কারণ ডিভাইসের প্যারামিটার গুলা খুবই ছোট হয়, মাইক্রো স্কেল বা ন্যানো স্কেলের হয়। সেগুলা ফ্যাব্রিকেট করার জন্য হচ্ছে আলট্রা ক্লিন এনভায়রনমেন্ট লাগে। আহ, খুব কম ভার্সিটির হচ্ছে এই ফ্যাসিলিটি গুলো আছে ইউএসএ তে। ইভেন আমাদের ভার্সিটিতে সৌভাগ্যবশত সেই ফ্যাসিলিটি ছিল। তো ইন্টেলের সাথে ম্যাচ করার জন্য আমি অনেকটা প্ল্যান করেই ভাইদের কাছ থেকে রিকমেন্ডেশন নিয়ে হচ্ছে এই কোর্সটা আমার মাস্টার্স সেমিস্টারে হচ্ছে আমি অ্যাড করি কোর্স কারিকুলামের মধ্যে। উম, এবং ওটা যেহেতু ল্যাব সেশন ছিল আমার কোর্সের প্যারালেলেই, ওই ল্যাব সেশন থেকে আমি হচ্ছে একটু হাতে কলমে এক্সপিরিয়েন্স নিলাম, মাইক্রো ফ্যাব্রিকেশন কি বা জেনারেল মাইক্রো ফ্যাব্রিকেশন টেকনিক গুলা সম্পর্কে আইডিয়া নিলাম। এমন না যে আমি খুব বেশি এক্সপার্টাইজ গ্রো করতে পেরেছি, বাট অ্যাটলিস্ট আইডিয়া নিতে পারলাম যে মাইক্রো ফ্যাব্রিকেশন কিভাবে করা হয় বা ইন্টেল প্রসেস গুলা কিভাবে চালায়। ইন্ডাস্ট্রিতে অবশ্যই আরো ভাস্ট স্কেলে থাকে, যেটা গ্র্যাজুয়েট স্কুলে শেখা পসিবল হয় না, কিন্তু অ্যাটলিস্ট কিছু সম্যক ধারণা নেওয়া যায় যে কি কি টেকনিক অ্যাভেলেবল আছে এবং টেকনিকের বিভিন্ন প্রসেস গুলা আহ, কিভাবে চলে, আমরা একটু আইডিয়া নিতে পারলাম। তো আমার মেনলি হচ্ছে আমার রিসার্চের সাথে কিছুই মিল ছিল না, রিসার্চের সাথে একটাই মিল ছিল, আমার রিসার্চ ছিল ক্যান্সার সেল সেপারেশনের উপরে, যেটা হচ্ছে মাইক্রোফ্লুইডিক্স এর একটা অ্যাপ্লিকেশন। কিন্তু আমার পুরো কাজটাই ছিল সিমুলেশন বেসড, আমি পুরোপুরি ইন্টেলের সাথে ম্যাচ করতে পারি নাই। ইন্টেল বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এক্সপেরিমেন্টাল ব্যাকগ্রাউন্ড প্রেফার করে, যারা হচ্ছে এক্সপেরিমেন্টাল ফিল্ডে রিসার্চ করে এসেছে আর কি। ওদের জব ডেসক্রিপশনে ক্লিয়ারলি বলা থাকে যে মিনিমাম 6 মাস, 1 বছর বা 3 বছর রিসার্চ এক্সপিরিয়েন্স থাকা লাগবে। তো আমি যেটা করেছিলাম, আমার হচ্ছে আম, যেহেতু কোর্স ওয়ার্ক ছিল এবং সাথে ল্যাব সেশন ছিল, সেই ল্যাব সেশন কোর্স ওয়ার্ক ওগুলাকে সেল করার ট্রাই করলাম। রেজুমিতে আমি লিখলাম যে আমি এগুলো এগুলো জানি, আমি অ্যাটলিস্ট রিসার্চ এক্সপিরিয়েন্স না থাকলে হচ্ছে আমি এগুলা সম্পর্কে কোর্স ওয়ার্ক আছে আর সামান্য ধারণা আছে। তো সেগুলোর উপর ভরসা করে হচ্ছে আমি আমার রেজুমিটাকে ইন্টেলের জব ডেসক্রিপশনের সাথে ম্যাচ করার ট্রাই করলাম, এবং পরবর্তীতে কল পেয়েছিলাম, একাধিকবার কল পেয়েছিলাম ইন্টেলে। আচ্ছা, তার মানে হচ্ছে যে এইখানে আমাদের কিন্তু হাসেম স্যার যে পরামর্শটা দিলেন যে আপনার প্রোফাইলে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা কিন্তু ফিল আপ করার জন্য আপনি চেষ্টা করবেন। দেখেন হাসেম স্যার কিন্তু হচ্ছে যে থিসিস, ইভেন হচ্ছে ওনার গ্রাজুয়েট থিসিসটা কিন্তু হচ্ছে ইন্টেলের কাজের সাথে যাচ্ছিল না, এটা মাইক্রোফ্লুইডিক্স এর সাথে ছিল, হুম। ক্যান্সার সেল সেপারেশনের সাথে হচ্ছে রিলেটেড ছিল। বাট এক্সপেরিমেন্টাল ওয়ার্ক হচ্ছে ইন্টেল পছন্দ করে, বা যে কোনো কোম্পানি আমি জানি তারা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চটা এখন বেশি প্রেফার করছেন, এক্সপেরিমেন্টাল রিসার্চ গুলো। তো উনি যে এই যে গ্যাপ ছিল ওনার, এই গ্যাপটা উনি কিন্তু আগে থেকেই উনি এই গ্যাপটা ফিল আপ করার জন্য ট্রাই করেছেন। এই জন্য উনি হচ্ছে ক্লিন রুমে কিছুদিন রিসার্চ করেছেন, একটা ল্যাব ওয়ার্কে জয়েন হুম। করেছেন। উনি এটাকে আবার কমপ্লিমেন্ট করার জন্য একটা একটা আন্ডার গ্রাজুয়েট কোর্স নিয়েছেন। তো
এইখানে হাসান স্যার আমাদের একটা কোশ্চেন ছিল যে আপনার তো গ্রাজুয়েট থিসিস হচ্ছে ইন্টেলের কোনো কাজের সাথে যাচ্ছিল না। তো আপনার কি আন্ডার গ্র্যাড, এটা একজন কোশ্চেন করেছেন, সেটা হচ্ছে নাজমুস সাকিব ভাই, উনি কোশ্চেন করেছেন আপনার কি আন্ডার গ্র্যাড থিসিস আপনার ইন্টেলের কোনো কিছুর সাথে যাচ্ছিল কিনা। না, আমার আন্ডারগ্রেড তো থিসিস, আমার আন্ডারগ্রেডের মেজরটাও মিল ছিল না ইন্টেলের সাথে, কারণ আমার শুরুতে বলেছি আমার ব্যাকগ্রাউন্ড ছিল নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং। আর আমার আন্ডারগ্রেডের থিসিস ছিল হচ্ছে আমরা আহ, ঢাকায় গুলশান বনানী লেক কানেক্ট করে একটা ওয়াটার ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ডিজাইন করেছিলাম, আহ, যেটা আইডিয়াটা পরবর্তীতে বাস্তবায়ন হয়েছে আমরা দেখতে পাই। উম, তো ওয়াটার ট্রান্সপোর্ট নেটওয়ার্ক এটা কোনোভাবে ইন্টেলের সাথে যায় না। আমার শুধু মাইক্রোফ্লুইডিক্স বা ফ্লুইড মেকানিক্স এর ব্যাকগ্রাউন্ড ছিল, যেটাকে আমি সেল করে পরবর্তীতে গ্র্যাজুয়েট স্কুলে ফান্ডিং ম্যানেজ করতে পেরেছিলাম। মাইক্রোফ্লুইডিক্স এ আমি রিসার্চ করেছিলাম। তো ওই যে মাইক্রোফ্লুইডিক্স কিংবা মাইক্রো ন্যানো স্কেলের কাজ সম্পর্কে হালকা আইডিয়া নেওয়া, সেটাই হচ্ছে একটা মোটিভেশন হিসেবে কাজ করে যে আমি ফিউচারে জব কোথায় করব। যারা হচ্ছে মাইক্রো ন্যানো এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে বা ফ্যাব্রিকেশন নিয়ে কাজ করে, সেগুলোর সাথে কানেক্ট করা যায়। মাইক্রোফ্লুইডিক্স বা মাইক্রোফ্যাব্রিক কিছু কিছু টপিক বা কনসেপ্ট গুলা হচ্ছে কাছাকাছি থাকে আর কি। যেমন মাইক্রোফ্লুইডিক্স এর অ্যাপ্লিকেশন হচ্ছে বিভিন্ন ধরনের ডিভাইস যেগুলো দিয়ে ফর এক্সাম্পল আমি ক্যান্সার সেল সেপারেশন করতে চাই বা ডিটেক্ট করতে চাই, বা কোনো ল্যাবের টেস্টের জন্য মেডিকেয়ার সিস্টেমের কোনো টেস্টের জন্য আমি একটা ডিভাইস ডিজাইন করব যেটা হচ্ছে ব্লাড থেকে কোনো পার্টিকেলকে সেপারেট করবে। তো ওই ধরনের ছোট পার্টিকেল মাইক্রো পার্টিকেল গুলোকে সেপারেট করার জন্য যে ধরনের ডিভাইস লাগবে সেগুলা ফ্যাব্রিকেট কিন্তু করতে হয় মাইক্রো ফ্যাব্রিকেশন বা ন্যানো ফ্যাব্রিকেশনের কনসেপ্ট অ্যাপ্লাই করে। তো সামহাও আমার অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেছি গ্র্যাজুয়েট স্কুলে মাইক্রোফ্লুইডিক্স। তো ওই ধরনের ডিভাইস গুলো ফ্যাব্রিকেট করার জন্য আমার এটুকু কনসেপ্ট লাগবে যে ডিভাইস গুলো কিভাবে ডিজাইন করা হয়, কিভাবে ফ্যাব্রিকেট করা হয়। উম, সেই কারণে হচ্ছে আমি মেমস কোর্সটা নেওয়ার পরে সেটাকে আমি কানেক্ট করতে পেরেছিলাম যে আমার রিসার্চের সাথে আমি ভিজুয়ালাইজ করতে সুবিধা হতো যে আমি যে অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছি তার ডিভাইস গুলো কিভাবে ফ্যাব্রিকেট করা হয়। সো মেনলি হচ্ছে আমার যে কোর্স ওয়ার্ক নিয়েছি সেটাই আমাকে হেল্প করেছে। আমার আন্ডারগ্রেড কিংবা মাস্টার্স থিসিস সরাসরি কোনোভাবে কানেক্টেড ছিল না ইন্টেলের সাথে, বা ইন্টেলের জব ডেসক্রিপশনের সাথেও মিল ছিল না। আচ্ছা, ঠিক আছে হাসান, সেটা আমাদের হচ্ছে যে পরবর্তীতে অনেক কিছু করে ফেলেছো, যদিও রিলেটেড ছিল না, মানে চাইলেই পারা যায় সেটা করতে। তো আমি এখন আপনার কাছে হচ্ছে এখানে যে আমি আরেকটা কথা অ্যাড হ্যাঁ, করতে চাই। এখানে হুম, ইন্টেলের প্রসেস ইঞ্জিনিয়ারিং পজিশন গুলোতে ওরা মেনলি হচ্ছে আহ, তোমার রিলিভেন্ট এক্সপিরিয়েন্স লাগবে এরকম ম্যান্ডেটরি না। কারণ হচ্ছে ওরা এটুকু রিলাই করতে পারে যে একটা ছেলে যদি রিসার্চ করে আসে, তার রিসার্চ প্রোফাইল ভালো হয়, সে অ্যাটলিস্ট প্রবলেম সলভিং স্কিল গুলো আছে, ডিসিশন মেকিং স্কিল গুলো আছে। ওরা চায় যে আপনি ওই স্কিল গুলা হচ্ছে কনভার্ট করতে পারবেন। আম, আপনি হচ্ছে যদি একটা ল্যাবে কাজ করেন সেখানে হাজার রকমের প্রবলেম হয় ল্যাবে এক্সপেরিমেন্ট সেট আপ করতে, এক্সপেরিমেন্ট রান করতে কিংবা আউটপুট থেকে ডিসিশন মেক করতে। তো যারা হচ্ছে পিএইচডি কিংবা মাস্টার্সে এক্সপেরিমেন্টাল রিসার্চ করে বা অ্যাটলিস্ট সিমুলেশন বেসড রিসার্চ করলেও তারা ডিসিশন গুলা মেক করার ক্যাপাবিলিটি অর্জন করে বা ধীরে ধীরে স্কিল গুলা গ্রো করে। সো ম্যাক্সিমাম কোম্পানি, সেটা ইউএসএ হোক বাংলাদেশে হোক, তারা চায় আপনি স্কিল গুলাকে কনভার্ট করবেন। আমার আগের যে জব এক্সপিরিয়েন্স ছিল সেটাও কিন্তু ইন্টেলের সাথে কোনোভাবে রিলিভেন্ট ছিল না। আমাকে ইন্টেলে প্রশ্ন করেছিল যে তুমি তো আগে অন্য ফিল্ডে কাজ করে আসছো, এখন এই ফিল্ডে তুমি কিভাবে কাজ করবে। তো সেখানে আমার অ্যান্সার ছিল যে আমি রিলেভেন্ট এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারবো না, টেকনিক্যাল স্কিল নিয়ে আসতে পারবো না, বাট আমার হচ্ছে প্রবলেম সলভিং স্কিল, ডিসিশন মেকিং স্কিল, টিম ম্যানেজমেন্ট স্কিল, ওই স্কিলগুলো হচ্ছে আমি কনভার্ট করতে পারবো। এবং ম্যাক্সিমাম কোম্পানি এটাই চায়, আপনার যদি একটা ডিগ্রি থাকে সে ডিগ্রি আছে মানে হচ্ছে আপনি প্রবলেম সলভ করতে পারবেন। এখন আপনার এক্সপিরিয়েন্স থেকে হচ্ছে আপনি একদম হয়তো সরাসরি স্কিল গুলা নিয়ে আসতে, টেকনিক্যাল স্কিল গুলা নিয়ে আসতে পারবেন না সব সময়। সেক্ষেত্রে আপনি হচ্ছে কানেক্ট করতে পারবেন যে আপনার প্রবলেম সলভিং স্কিল গুলা বা টিম ম্যানেজমেন্ট স্কিল, ডিসিশন মেকিং স্কিল গুলা হচ্ছে সহজে কনভার্ট করা যায়। সো ওরা সোললি ডিপেন্ড করে না যে আপনার একদম ক্লিন রুম এক্সপিরিয়েন্স থাকা লাগবে বা মাইক্রো ফ্যাব্রিকেশন রিলেটেড এক্সপিরিয়েন্স থাকা লাগবে। ওটা প্রেফার করে, বাট নট নেসেসারিলি আপনার ওই স্কিল গুলা বা ব্যাকগ্রাউন্ড থাকা লাগবে।
হুম। আচ্ছা, হাসাম, আমরা হচ্ছে একটু হচ্ছে যেটা শুনতে চাবো আপনার কাছে এবার, সেটা হচ্ছে যে আপনি অ্যাজ এ আন্ডারগ্রেড স্টুডেন্ট আপনি ইন্টেলে জয়েন করার জন্য তাদেরকে কি ধরনের প্রোফাইল বা কি টাইপের প্রোফাইল বা কোন জিনিসটা মাথায় রেখে কি ধরনের কাজ বা কি ধরনের সাবজেক্ট অথবা কি ধরনের রিসার্চ তারা চুজ করতে পারে, এটা যদি তাদেরকে একটু সাজেস্ট করতেন যে অ্যাজ এ ইন্টেল ওয়ার্কার আপনার এই ধরনের, যদি আপনি জয়েন করতে চান তাহলে এই ধরনের কাজ বা এই ধরনের রিসার্চ আপনাকে হেল্প আহ, করবে। এখানে যদি আমাদের হ্যাঁ। প্রোগ্রামটা হচ্ছে জেনারিক প্রোগ্রাম। তো আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, আমি অন্তত মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ডের জন্য বলতে পারি। বাট হুম, হুম, জেনারেল হচ্ছে আম, আমি যেটা শুরুতেই বলেছিলাম যে আমার ইন্টেলে আসার মোটিভেশন ছিল, শুধু তাই না, আমি বসে থাকিনি, আমি নেটওয়ার্কিং করেছি। নেটওয়ার্কিং করার কারণে আমি জানতে পেরেছিলাম যে ইন্টেলে কি ধরনের কাজ হয়, কি ধরনের স্কিল দরকার, বা কি ধরনের কোর্স ওয়ার্ক আমি নিতে পারি। তো হুম, আমি সবার প্রথমেই বলবো যে নেটওয়ার্কিং করা, যে যার ফিল্ডে আছে ওই ফিল্ডের কারোর সাথে নেটওয়ার্কিং করা। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, লিঙ্কডইনের যুগ, চাইলে সহজে রিচ আউট করা যায় যে ইন্টেলে কারা জব করে। আমি লিঙ্কডইনে সার্চ দিলাম ইন্টেল, লিখে সার্চ দিলে ওই কোম্পানির যে প্রোফাইল আসলো, ওইখানে দেখা যায় আমার মিউচুয়াল কানেকশন কারা আছে, বা মিউচুয়াল না থাকলে অ্যাটলিস্ট বাংলাদেশে যারা বসে আছে তারা খুঁজে পাবে যে বাংলাদেশি কারা জব করছে। তো ওইখান থেকে আমি শুরুতেই বলবো যে নিজের ফিল্ডে, যে যে ফিল্ডে আছে ওই ফিল্ডের কাউকে কানেক্ট করা, তাদের সাথে রিচ আউট করে শোনা যে আমার ফিউচারে ইন্টারেস্ট আছে, আমি কি ধরনের স্কিল ডেভেলপ করতে পারি, বা কোর্স ওয়ার্ক বা গ্রাজুয়েট রিসার্চ কোন দিকে ফোকাস করতে পারি। অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আমি বলতে পারি যে কারো যদি সুযোগ হয় মাইক্রো ন্যানো রিলেটেড কোনো টপিকে রিসার্চ করতে আসা, লাইক মাইক্রো ফ্যাব্রিকেশন, ক্লিন রুমে কাজ থাকবে ওরকম, আম, সেটা যদি ডিরেক্টলি না হয় সেক্ষেত্রে অনেক রিসার্চ আছে, লাইক ম্যাটেরিয়াল সায়েন্সের অনেক রিসার্চ আছে যেগুলা মাইক্রো লেভেলে কাজ করে বা ন্যানো স্কেলে কাজ করে। ওই ধরনের রিসার্চ টপিক গুলা চুজ করা, যেগুলো হচ্ছে সেল করাটা ইজি হবে। সেটাও যদি সম্ভব না হয় অ্যাটলিস্ট এক্সপেরিমেন্টাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য এক্সপেরিমেন্টাল কোনো রিসার্চে আসার চেষ্টা করা। কারণ হচ্ছে ওরা সব সময় এক্সপেরিমেন্টাল এক্সপিরিয়েন্সটাকে প্রেফার করে। তো আমার হচ্ছে সেল করতে সুবিধা হবে। কারো যদি পসিবিলিটি থাকে যে মাইক্রো ফ্যাব্রিকেশন বা ন্যানো ফ্যাব্রিকেশন রিলেটেড কাজ করবে, সেক্ষেত্রে তার এক্সপার্টাইজটা সহজে সেল করা যায়। কিন্তু সেটা না থাকলেও, আমি বলছি যে সেটা না থাকলেও পসিবল, যদি এক্সপেরিমেন্টাল কাজ হয় অ্যাটলিস্ট এক্সপেরিমেন্টাল কাজে আসা ট্রাই করা উচিত মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ডের জন্য। আর ইলেকট্রিক্যাল, সিএসসি, এখানে বেশিরভাগ ইঞ্জিনিয়ার হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। আর প্রসেসে যারা আছে, প্রসেসে সব ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, নট অনলি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বেশিরভাগই হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড বা কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড। আসার কথা হচ্ছে ইন্টেলে সব ব্যাকগ্রাউন্ড থেকে জব করার সুযোগ আছে। ইভেন আমি বায়োলজি ব্যাকগ্রাউন্ড, বায়োমেডিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকেও জব করতে দেখেছি। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে ফিজিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, এইসব সাবজেক্ট থেকেও এখানে জব করতে পারে। এখানে জবের অনেক ধরনের রোল আছে, ইভেন প্রসেসে অনেক ধরনের রোল আছে। আমি দেখলাম একজন আমাদের টিমে কাজ করে, উনি হচ্ছে স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের। তো উনি হচ্ছে আমাদের সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে। ওনার আহ, কাজ হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের কিছু কোডিং রিলেটেড কাজ আছে, ওই রিলেটেড কাজগুলো হচ্ছে উনি করে। তো উনি প্রসেসে কাজ করতেছে, বাট উনি হচ্ছে একজন স্ট্যাটিস্টিশিয়ান। তো এখানে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই আসা যায়, কিন্তু হচ্ছে আগে থেকে একটু ইনফরমেশন নিয়ে রাখতে হবে যে কি ধরনের স্কিল আমি সেল করতে পারবো এখানে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে রিলেভেন্ট। তো তার জন্য প্রথম কাজ হচ্ছে আহ, আমার ব্যাকগ্রাউন্ডে কারা কাজ করছে অলরেডি ওরকম কাউকে খুঁজে বের করা। তারা হচ্ছে বেস্ট ইনফরমেশন দিতে পারবে যে আম, আমার এই এই কোর্স গুলা নিতে পারি আমি গ্রাজুয়েট স্কুলে, বা আমার রিসার্চ টপিক গুলা এই রিলেভেন্ট হলে আমাকে ইন্টেলে সেল করতে আমার ইজিয়ার হবে। তো আমি বলবো আগে থেকে যারা আন্ডারগ্রেডে আছে তারা আগে থেকে হেড প্ল্যান করা, যে আমি দেশের বাইরে আসব, কোন রিসার্চ টপিকে যাব, আগে থেকে আমার ক্রিস্টাল ক্লিয়ার প্ল্যান থাকতে হবে যে ওই ফিল্ডের জব অপরচুনিটি কি আছে। আমি যদি ইন্টেল আসতে চাই, ইন্টেলের সাথে ওগুলা ম্যাচ করানো যায় কিনা, বা ইন্টেল না হলেও আমি ওই রিসার্চ টপিকের অ্যাপ্লিকেশনটা কি এবং সেটার জব অপরচুনিটি কোন কোন কোম্পানিতে আছে, আগে থেকে হেড প্ল্যান রাখা। আরেকটা হচ্ছে নেটওয়ার্কিং করা। নেটওয়ার্কিং এর মাধ্যমে, নেটওয়ার্কিং হচ্ছে বেস্ট ওয়ে জব খোঁজার জন্য। আমরা বাংলাদেশে বলি যে মামা খালুর জোর, এটা কিন্তু আমেরিকাতেও খাটে। এখানে হচ্ছে ওরা ওইটাকে একটু স্মার্টলি বলে, যে মামা খালু না বলে বলে যে নেটওয়ার্কিং।
সো নেটওয়ার্কিং করলে একটা উপকার হচ্ছে ইনফরমেশন পাওয়া যায়। আমি কোন কোন স্কিল গুলা নিয়ে আসতে পারবো, বা আমার এই মুহূর্তে আমি গ্রাজুয়েট স্কুলে যাচ্ছি, আমার সুযোগ আছে চুজ করার। নেটওয়ার্কিং হচ্ছে ওই চুজ করতে কিছু হেল্প করবে, ইনফরমেশন প্রোভাইড করবে। আরেকটা হচ্ছে নেটওয়ার্কিং এর কারণে অনেক সময় হচ্ছে কি কোম্পানির ইনফরমেশন পাওয়া যায় যে আচ্ছা আমাদের ভ্যাকেন্সি আছে, তুমি ট্রাই করতে পারো। আমি একজনকে রিচ আউট করলাম, অনেক সময় রেফারও করে। ইউএসএ তে রেফারেল সিস্টেমটা খুবই অ্যাক্টিভ এবং ফ্রুটফুল হয় আর কি। আহ, হাজার হাজার অনলাইন অ্যাপ্লিকেশন পড়ে, সেখান থেকে কেউ যদি একজন কোম্পানির একজন এমপ্লয়ি অলরেডি একটা ক্যান্ডিডেটকে চিনে, কোম্পানি হচ্ছে তাকে প্রেফার করে যে ওই ক্যান্ডিডেটটাকে চিনে, কারণ অনেক ধরনের প্রোফাইল থাকে যাদের ট্রাস্ট করা যায় না। কোম্পানিরও চুজ করতে অসুবিধা হয়। তো নেটওয়ার্কিং করলে ফিউচারে রেফারেল পাওয়ার একটা সুযোগ থাকে, যে ক্ষেত্রে হচ্ছে জবে কল পাওয়ার চান্সটা অনেকটুকু বেড়ে যায়। হুম। আচ্ছা। আহ, তো আমরা অনেক কিছু জানতে পারলাম যে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে, ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে, স্পেশালি বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ড বলেন বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে, স্পেশালি ট্রিপলি আর সিএসসি থেকে যদি কেউ আসতে চায় তাদের জন্য তো ইন্টেল হচ্ছে একটা স্বর্গ। আমাদের হুম। মাঝে দুইটা কোশ্চেন ছিল। একটা কোশ্চেন করেছিলেন হাসান আহমেদ ভাই, উনি স্পেশালি বায়োমেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে ছিলেন, এবং এ আর হাসান ভাই ছিলেন, উনি ট্রিপলি ব্যাকগ্রাউন্ড থেকে ছিলেন। ওনাদের দুজনের কোশ্চেন নিব। তার আগে আমি আপনাদের বলতে চাই, আপনারা যারা লাইভ দেখছেন, আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে ইন্টেল রিলেটেড বা হাসিম ভাইয়ের কাছে যে কোনো ধরনের কোশ্চেন থাকে, আপনারা কিন্তু আমাদের লাইভে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমরা সেগুলো নিয়ে ডিসকাস করবো। তো অলরেডি হাসান আহমেদ ভাই এবং এ আর হাসান ভাইয়ের কোশ্চেন যেটা ছিল, হাসান আহমেদ ভাইয়ের কোশ্চেন ছিল বায়োমেডিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসলে ইন্টেলে কি ধরনের কাজ করা যেতে পারে এইটা। আর হাসান ভাইয়ের কোশ্চেন ছিল যে ট্রিপলি ব্যাকগ্রাউন্ড থেকে আসলে কি কাজ করা যাবে কিনা, বা কাজ করলে কি ধরনের কাজ তারা করে থাকে নর্মালি, যদি একটু জেনেরিক একটু রিপ্লাই দিতেন। আহ, সানোয়ার অলরেডি বলেছেন যে ইন্টেল হচ্ছে ইলেকট্রিক্যালের জন্য স্বর্গ। এখানে বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং হচ্ছে ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের, কারণ হচ্ছে ওদের প্রোডাক্টটা হচ্ছে ইলেকট্রিক্যাল রিলেটেড এবং অ্যাপ্লিকেশন হচ্ছে ইলেকট্রিক্যাল ফিল্ডে। যেহেতু ওরা কম্পিউটারের প্রসেসর বানায় বা ডাটা সেন্টারের প্রসেসর বানায়, বিভিন্ন ধরনের প্রসেসর বানায়। সো ইলেকট্রিক্যাল সম্পর্কে আমি খুব বেশি বলার দরকার হবে না, বা আমিও খুব বেশি জানি না, কারণ সেটা আমার রিলেভেন্ট ব্যাকগ্রাউন্ড না। মেইনলি হচ্ছে ওরা বিভিন্ন ধরনের সক ডিজাইন বলে, সক ডিজাইন বা সার্কিট ডিজাইন, ট্রানজিস্টর ডিজাইন, ডিজাইনিং এর পজিশন আছে। অনেকে আছে কিছু পজিশনে কাজ করে যারা হচ্ছে কোডিং রিলেটেড আর কি, কোডিং এর এক্সপার্টাইজ লাগে। তো আমি একদম স্পেসিফিক্যালি ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলতে পারবো না, কারণ ইলেকট্রিক্যালের হিউজ অপরচুনিটি আছে এখানে। অনেক ধরনের জব ডেসক্রিপশন আছে। আম, যে ভাই প্রশ্ন করেছেন আমি তাকে বলবো যে আপনি এখন গুগল করলে সবই পাওয়া যায়। আপনি ইন্টেলের জব পোর্টাল জাস্ট গুগল করলে হয়ে যাবে, জব পোর্টাল ইন্টেল। এটা গুগল করলে ইন্টেলের জব পোর্টাল চলে আসবে, আপনি ওইখান থেকে দেখে নিতে পারেন কিছু জব ডেসক্রিপশন, যে কি ধরনের পজিশন গুলা নর্মালি ওপেন থাকে বা অ্যাভেলেবল থাকে, এবং সেগুলোর রিকোয়ারমেন্ট কি থাকে। আমি যেহেতু এই ব্যাকগ্রাউন্ডের না, আমি স্পেসিফিক অ্যান্সার দিতে পারবো না, তবে বলবো যে অনেক অপরচুনিটি আছে ইন্টেল ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে। আহ, সেটা সিসি ব্যাকগ্রাউন্ডের জন্য অ্যাপ্লিকেবল। আমি বলতে পারি যে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বা আমি যে ফিল্ডে কাজ করতেছি প্রসেস ইঞ্জিনিয়ারিং, সেখানে কাদের অপরচুনিটি আছে বা মেকানিক্যালের অপরচুনিটি কতটুকু আছে। একটু আগে আমি বলেছি যে প্রসেস ইঞ্জিনিয়ার হিসেবে আমি কাজ করছি প্রসেস বা ম্যানুফ্যাকচারিং এ। তো প্রসেসে হচ্ছে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসা যায়, সেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হোক, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হোক, বা কেমিস্ট্রি, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, ইভেন ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড থেকেও আমি দেখেছি। প্রসেসে মেনলি হচ্ছে অনেক ধরনের রোল থাকে, কিছু রোল থাকে হচ্ছে আপনার হয়তো কোডিং করা লাগবে, আর বেশিরভাগ রোলই হচ্ছে প্রবলেম সলভিং, ট্রাবল শুট করা। এখানে অনেক ধরনের টুলস আছে, আহ, সেই টুলস গুলাতে প্রবলেম ক্রিয়েট হয় বা ডিফেক্ট আসে, ওগুলো হচ্ছে ডিফেক্ট অ্যাড করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ওই প্রবলেম যেগুলো আসতেছে ওগুলা সলভ করার জন্য হচ্ছে আপনার একটু প্রবলেম সলভিং স্কিলটা লাগবে। সেই প্রবলেম সলভিং স্কিলটা আপনি আহ, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে গেইন করতে পারেন, নট অনলি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, সেটা কেমিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, ফিজিক্স ব্যাকগ্রাউন্ড থেকেও আপনি রেস করতে পারেন। আমি আগে বলেছি ওরা এক্সপেরিমেন্টাল প্রসেস ইঞ্জিনিয়ারিং এর জন্য এক্সপেরিমেন্টাল স্কিল প্রেফার করে, কারণ হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ করলে আপনার প্রবলেম সলভিং এর স্কিল গুলো ডেভেলপ হয়, বা আম, আহ, কোনো একটা টুলে ট্রাবল হয়েছে, সেটা ট্রাবল শুট কিভাবে করতে হয়, স্টেপ গুলো কিভাবে নিতে হয়, বা ডিসিশন গুলো কিভাবে মেক করতে হয়, সেই ডিসিশন মেকিং স্কিল ডেভেলপ হয়।
তো সেজন্য হচ্ছে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারবেন, সেটা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং হলেও আপনার এক্সপেরিমেন্টাল রিসার্চ এক্সপিরিয়েন্স যদি থাকে আপনি খুব ইজিলি সেল করতে পারবেন। নট অনলি আপনি ডিরেক্টলি বায়োমেডিক্যালের কোনো ডিভাইস ডিজাইন করবেন যেটা বায়োমেডিক্যাল অ্যাপ্লিকেশন আছে ওরকম না, এখানে হচ্ছে অ্যাপ্লিকেশনটা ইলেকট্রিক্যালি, সেটা প্রসেসরই মেক করার জন্য অ্যাপ্লাই করা হবে, বাট আপনি হচ্ছে আপনার স্কিল গুলোকে ট্রান্সফার করতে পারেন যদি আপনার এক্সপেরিমেন্টাল রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে। হুম, থ্যাংক ইউ। দুইটা কোশ্চেনের খুব সুন্দর অ্যান্সার আমরা পেয়েছি। আমাদের আরেকটা কোশ্চেন ছিল, রিলেটেড কোশ্চেন, সেটা আমরা একটু যাবো। সেটা আমাদের কোশ্চেন করেছেন আব্দুল্লাহ মোহাম্মদ সার্জিস ভাই। আব্দুল্লাহ মোহাম্মদ সার্জিস, আমি জানি না ওনার প্রনাউন্সিয়েশন ঠিক আছে কিনা। উনি আমাদের বলেছেন সে সামথিং ফর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। কেমিক্যাল, আপনি বলেছিলেন কেমিক্যাল সেম ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড সেম আমি অলরেডি কভার দিয়ে দিয়েছি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হচ্ছে প্রসেসের মধ্যে পড়ে যায়। আমার দেখা মতে যত কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের এমপ্লয়ি আমি মিট করেছি ইন্টেলে আসার পরে, বেশিরভাগই হচ্ছে প্রসেস ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে। লাইক ওটা হচ্ছে টুলের প্রবলেম সলভ করে। আমি স্পেসিফিক অ্যান্সার দিতে পারবো না কারণ এখানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা আইপির কিছু বিষয় আছে, একদম স্পেসিফিক অ্যান্সার দেওয়া পসিবল না। সেটা হচ্ছে টুলের প্রবলেম নিয়ে কাজ করে, প্রবলেম সলভ করা, ডিসিশন মেক করা। আর আরেকটা হচ্ছে ইউএসএ তে বা দেশের বাইরে যারাই রিসার্চ করতে আসে, এক্সপেরিমেন্টাল রিসার্চ করলে অনেক ডাটা কালেক্ট করতে হয়। ডাটা কালেক্ট করে সেগুলো অ্যানালাইসিস করতে হয়, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, এবং ওই ডাটা কালেক্ট করে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে সেখান থেকে কিছু ডিসিশন মেক করতে হয়। সেম কনসেপ্টটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করা হয়। আপনি একটা টুল থেকে ডাটা কালেক্ট করবেন, ওই ডাটাগুলো কালেক্ট করে অ্যানালাইসিস করে সেখান থেকে আম, কোন টুল থেকে প্রবলেম আসতেছে বা টুলের কোন পার্ট থেকে প্রবলেম আসতেছে ডেটার উপর বেস করে ডিসিশন মেক করবেন। সেই কারণে হচ্ছে আপনার যদি এক্সপেরিমেন্টাল ব্যাকগ্রাউন্ড থাকে এই কাজগুলো অলরেডি গ্রাজুয়েট স্কুলে করা হয়ে যায়, মোটামুটি সব স্কুলে সেগুলো করা লাগে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করা লাগে। তো সেজন্য হচ্ছে আপনি যদি যে কোনো ব্যাকগ্রাউন্ডে থাকেন, এক্সপেরিমেন্টাল এক্সপিরিয়েন্স থাকে, রিসার্চ এক্সপিরিয়েন্স, সেক্ষেত্রে আপনি ইজিলি আপনার স্কিলটাকে সেল করতে পারবেন, সেটা কেমিক্যালে হোক, মেকানিক্যাল হোক বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং হোক, সবগুলোরই কনসেপ্ট সেম। আপনি ডেটা অ্যানালাইসিস করে প্রবলেম সলভ করতে পারতেছেন, আপনি ট্রাবল শুট বা ডিসিশন মেক করতে পারবেন, সেই স্কিল গুলো এখানে আপনি ট্রান্সফার করতে পারবেন। ওকে, আপনারা যারা আমাদের সাথে আছেন, আর্ক এডুকেশনের সাথে আছেন, আপনারা চাইলেই হচ্ছে আপনাদের মনে যদি যে কোনো কোশ্চেন্স থাকে, ইন্টেল রিলেটেড যে কোনো কোশ্চেন্স থাকে, আপনারা কমেন্টে, ফেসবুক কমেন্টে কমেন্ট করতে পারেন। তো আমি হাসিম স্যারকে এবার আস্ক করব যে আসলে ইন্টেলে জয়েন করার জন্য ওনারা যে জব সার্কুলার গুলো দিয়ে থাকেন, তো এটার জেনারেল রিকোয়ারমেন্ট কি থাকে এবং তাদের হায়ারিং প্রসিডিউরটা কি, এটা নিয়ে যদি একটু বলতেন। হায়ারিং প্রসিডিউর। হায়ারিং, ইন্টেলে হায়ারিং প্রসিডিওর হচ্ছে সারা বছর জুড়ে চলতে থাকে। অনেকে চিন্তা করে যে আমি যখন পাশ করব, গ্রাজুয়েশন শেষ করব তখন জবে অ্যাপ্লাই করব। না, ইন্টেল হচ্ছে ওদের রিক্রুটমেন্ট প্রসেসটা সারা বছরই চলতে থাকে এবং এত বেশি রিক্রুট করে ওরা। তো আপনি চাইলে এরকম পাশ করে 5-6 মাস আগে অ্যাপ্লাই করতে পারেন। ওরা হচ্ছে গ্রাজুয়েট স্টুডেন্ট যারা মাস্টার্স বা পিএইচডি তে আছে, ইভেন 5 মাস 6 মাসও ওয়েট করে, আপনাকে হায়ার করে ফেললো, আপনার গ্রাজুয়েশন শেষ হওয়া পর্যন্ত ওরা ওয়েট করবে। সো রিক্রুটমেন্ট প্রসেস সারা বছরই চলতে থাকে। প্রসেস অনেক রকমের আছে, আহ, আমি সবগুলো একে একে বলছি। প্রথমত হচ্ছে ওদের জব পোর্টাল যেটা অনলাইনে পাওয়া যায়, আপনি সেখানে ঢুকে ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারেন, কারেন্ট ওপেনিং গুলো দেখতে পারেন জব পোর্টাল। এবার ওরা লিঙ্কডইনও পোস্ট করে, ওদের একটা ট্যালেন্ট টিম আছে যারা কন্টিনিউয়াসলি লিঙ্কডইনে পোস্ট করে। তো আপনি ফার্স্ট অফ অল হচ্ছে লিঙ্কডইনে অলওয়েজ ফলো আপ করতে পারেন। তাদের ইন্টেলের যে পেজ আছে লিঙ্কডইনে, সেই পেজটাকে ফলো করে রাখলে ওদের জব পোস্টিং গুলো সামনে আসবে। বা আপনি যদি জব পোস্টিং আপনার যেসব জব হচ্ছে আপনার প্রোফাইলের সাথে যায় ওগুলো নিয়ে সার্চ দিলে হচ্ছে অনেক সময় ইন্টেলের ওপেনিং থাকলে সেগুলো সামনে চলে আসবে লিঙ্কডইনে। আর বেটার হয় হচ্ছে ওদের পেজে গিয়ে কারেন্ট জব পোস্টিং গুলো দেখতে পারা যায় লিঙ্কডইনে গিয়ে। আরেকটা ওয়ে হচ্ছে জব পোর্টালে ভিজিট করা। আহ, যাদের খুবই আগ্রহ আছে যে আমার ইন্টেলে কাজ করার শখ, তাদের উচিত হবে যে রেগুলার ভিজিট করা। আমি যে কাজটা করতাম, আমি সবসময় হচ্ছে সপ্তাহে অ্যাটলিস্ট একবার করে হচ্ছে ওদের জব পোর্টাল ভিজিট করতাম, জব পোর্টালে গিয়ে দেখতাম যে কারেন্ট ওপেনিং কি কি আছে। এবং শুধুমাত্র একটা পজিশনে অ্যাপ্লাই করা যাবে ওরকম না, আপনি রিলিভেন্ট অনেক পজিশনে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। ইভেন যদি হয় যে আপনার একটা জব ডেসক্রিপশনের সাথে আরেকটা জব ডেসক্রিপশন পুরোপুরি কাছাকাছি না, ডিফারেন্ট হয়, কিন্তু আপনি সামহাও আপনি স্কিলটাকে সেল করতে পারবেন, রেজুমেটাকে ম্যাচ করতে পারবেন, সেক্ষেত্রে আপনি ওই দুইটা পজিশনে অ্যাপ্লাই করতে পারবেন। তো সেক্ষেত্রে হচ্ছে নজর রাখতে হবে যে জব পোর্টালে কারেন্টলি কি কি পজিশন ওপেন হচ্ছে,
সেই পজিশনগুলোর সাথে আমি যদি রেজুমে ম্যাচ করতে পারি আমি এপ্লাই করে দিব। সেটা নট অনলি আফটার মাই গ্র্যাজুয়েশন, আমার পাস করার ৫ মাস ৬ মাস আগে হলেও আমি এপ্লাই করে যাব। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা হচ্ছে ওরা সবসময় হচ্ছে বড়, বড় ভার্সিটি গুলোর সাথে কানেক্টেড থাকে। আ তো যেহেতু এখানে ৩,০০০ এর বেশি ভার্সিটি আছে, ওদের পক্ষে সম্ভব না সব ভার্সিটিতে ওরা প্রোগ্রাম করবে বা ট্যালেন্ট হান্ট করবে। নরমালি হচ্ছে বড় ভার্সিটি গুলোর সাথে ওদের উম অনেক সময় ওদের ল্যাব থাকে বা স্পন্সর করে ল্যাবের জন্য, অথবা হচ্ছে ওরা ক্যাম্পাসে প্রোগ্রাম করে জব ফেয়ার বা ক্যারিয়ার ফেয়ার যেটাকে আমরা বলি। তো অনেক ক্যারিয়ার ফেয়ারে তারা অ্যাপিয়ার করে। যদি কারো ভার্সিটিতে ক্যারিয়ার ফেয়ারে ইন্টেল যায় সেক্ষেত্রে আগে থেকে নজর রাখতে হবে যে তাদের কি ধরনের ইন্টার্নশিপ পজিশন অ্যাভেলেবল আছে বা জব পজিশন অ্যাভেলেবল আছে, সেগুলো মাথায় নিয়ে আগে থেকে একটু রিসার্চ করে গিয়ে ওই জব ফেয়ারে ডিরেক্টলি কথা বলা যায় ট্যালেন্ট টিমের মেম্বারদের সাথে, যে আমার রেজুমিটা দেখো, আমার প্রোফাইল এমন, আমি পজিশন খুঁজতেছি, যে তোমাদের এই পজিশন গুলো আমি দেখে আসছি, এগুলাতে তুমি আমাকে রিকমেন্ড করতে পারবা কিনা। ওখানে ট্যালেন্ট টিমের মেম্বারদের সাথে ডিরেক্টলি কথা বলা যায় ক্যারিয়ার ফেয়ারে। এবং অনেকে হচ্ছে সেখান থেকে সরাসরি জবের ইন্টারভিউর জন্য কল পায়, অথবা যদি পসিবল হয় যারা কারেন্টলি গ্র্যাজুয়েট স্কুলে আছে তাদের জন্য সুযোগ থাকে ইন্টার্নশিপ করার। ইউএসএ হোক বাংলাদেশ হোক যে কোনো জায়গায় হচ্ছে একটা ইন্টার্নশিপ থাকলে রিলেভেন্ট কোম্পানিতে পরবর্তীতে যদি ফুল টাইমের জন্য অ্যাপ্লাই করে তখন প্রেফার করে ওরা। কারণ হচ্ছে ও এই কোম্পানির কালচার সম্পর্কে জানে, এনভায়রনমেন্ট সম্পর্কে জানে। যদিও না ইন্টার্ন ৩ মাস বা ৬ মাস করে খুব বেশি স্কিল ডেভেলপ করা যায় না, বাট স্টিল কালচার সম্পর্কে জানে, তো সেটা একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে। একটা এমপ্লয়ি যখন একটা কোম্পানিতে একদম ফ্রেশ হয়ে জয়েন করে, তার চেয়ে বেটার একজন অলরেডি কালচার সম্পর্কে জানে, সে খুব ফাস্ট লার্ন করতে পারবে যখন ফুল টাইম পজিশনে জয়েন করবে। সো ক্যারিয়ার ফেয়ার গুলোতে নজর রাখতে হবে। বড় ভার্সিটি গুলা বিশেষ করে টপ র্যাঙ্কে যেগুলো আছে, টপ 30, টপ 50, ওইগুলা ভার্সিটিতে ওরা রেগুলারলি ভিজিট করে। এছাড়াও অনেক ভার্সিটি আছে হয়তো ছোট পরিসরে হলেও ওদের ভার্সিটির হয়তো কোনো প্রফেসর আছে যে হচ্ছে ইন্টেলের ফান্ডিং নিয়ে কাজ করে। ওই প্রফেসরদের মাধ্যমে হচ্ছে অনেক সময় কানেকশন পাওয়া যায়। প্রফেসররা অনেক সময় রিকমেন্ড করতে পারে ইন্টার্নশিপের জন্য বা ফুল টাইম পজিশনের জন্য, অনেক সময় কানেকশন প্রোভাইড করে দিতে পারে যে তুমি ওকে রেজুমি পাঠাও, বা রেজুমি দিলে অনেক সময় সরাসরি প্রফেসর ফরওয়ার্ড করে দেয়। সেটাও পসিবল। সো অনেক ধরনের ওয়ে আছে, আপনাকে হচ্ছে সবসময় চোখ কান খোলা রাখতে হবে। আর সবচেয়ে ফাস্টেস্ট বা ইফেক্টিভ ওয়ে হচ্ছে নেটওয়ার্কিং। ইন্টেলের কারেন্ট এমপ্লয়ীদের সাথে নেটওয়ার্ক করা। ইন্টেলে অপশন আছে এমপ্লয়িরা রেফার করতে পারে, আমি চাইলে আমার পরিচিত একজনকে রেফার করতে পারবো। সেটার জন্য হচ্ছে আপনার কারোর সাথে একটু ক্লোজ কানেকশন থাকতে হবে। আসলে কেউ আননোন কাউকে হয়তো রেফার করা প্রেফার করবে না। সেজন্য আপনি যদি আগে থেকে নেটওয়ার্কিং করেন, নট অনলি আফটার গ্রাজুয়েশন, স্টুডেন্ট থাকা অবস্থায় কাউকে রিচ আউট করলেন, আপনার ভার্সিটির সিনিয়র জুনিয়র বা লিস্ট বাংলাদেশি ব্যাকগ্রাউন্ড, যার সাথে আপনি মাঝে মধ্যে কথা বললেন কি ধরনের স্কিল ডেভেলপ করা লাগবে বা ইন্টেল কি ধরনের এক্সপিরিয়েন্স প্রেফার করে, এগুলো নিয়ে আস্তে আস্তে কথা বলতে বলতে একটা নেটওয়ার্কিং বা রিলেশনশিপ গ্রো করে। সেই রিলেশনশিপ কাজে লাগিয়ে আপনি হচ্ছে ফিউচারে আপনার যদি ক্লোজ হয় তখন রিকোয়েস্ট করতে পারেন যে আমি এই পজিশনটা ওপেন দেখতেছি জব পোর্টালে, আপনি কি আমাকে রেফার করতে পারবেন কিনা। রেফার করলে জবে কল পাওয়ার চান্স 50% বেড়ে যায়। আপনি অনলাইনে অ্যানোনিমাসলি অ্যাপ্লাই করলেন, তার চেয়ে কোম্পানির একজন কারেন্ট এমপ্লয়ি একজনকে রেফার করে দিল, সেক্ষেত্রে কল পাওয়ার চান্সটা অনেক দূর বেড়ে যায়। এবং কোম্পানিও ট্রাস্ট করতে পারে যে ইটস নট এ ফেক অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে এমন রিয়েল কেউ যাকে আমাদের কোম্পানিরই কেউ চিনে। তখন হচ্ছে অ্যাকসেপ্টেন্স রেটটা আরো বেড়ে যায়, ইন্টারভিউতে কল পাওয়ার রেটটা আরেকটু বেড়ে যায়। ওকে হাসিম স্যার, হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা আজ এখন পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে যে ফার্স্ট আপনাকে ইন্টারভিউ এর জন্য কল পেতে হবে। ইন্টারভিউ এর জন্য কল পাওয়ার জন্য সবচেয়ে বেস্ট প্রসিডিউর হচ্ছে যে আপনার ইন্টেল বা অন্য কোনো যে কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, হুম, ভালো হুম, কোম্পানি, সেই কোম্পানির কারোর সাথে নেটওয়ার্কিং থাকা। যদি কেউ আপনাকে আপনার সিভিটা ফরওয়ার্ড করে দেয় তাহলে হুম, হচ্ছে হুম। আপনার ইন্টারভিউতে কল পাওয়ার প্রবাবিলিটিটা অনেক বেড়ে যাবে। আর বড় বড় কোম্পানিতে আই বিলিভ যে আপনার ইন্টারভিউ কল পাওয়াটাই হচ্ছে সবচেয়ে কঠিন একটা জিনিস। হ্যাঁ, এরপরে যারা যখন আপনার যারা একটা ইউএসএ আসবে তাদের জন্য যারা হয়তো জব জব সার্চিং স্টেপে নামে নাই, তারা বুঝতে পারবে না যে জবে কল পাওয়াটা কত কঠিন। যে কোনো জব পাওয়ার ক্ষেত্রে ইন্টারভিউতে কল পাওয়াটাই হচ্ছে অনেক বড় চ্যালেঞ্জ। যারা এই চ্যালেঞ্জে ওভারকাম করতে পারে, আমি ১,০০০ অ্যাপ্লাই করে যদি ৩টা কল পাই সেখানে দেখা যায় একটা জব হয়ে যায়।
সো জবে কল পাওয়ার জন্য হচ্ছে নেটওয়ার্কিংটা খুবই কাজের, এবং চান্সটা অনেকটুকু বাড়িয়ে দেয় অনলাইনে অ্যাপ্লাই করাচ্ছে কারো থ্রুতে অ্যাপ্লাই করলে। বা অ্যাটলিস্ট যদি কেউ রেফার নাও করে, আমাকে যদি একদম কারেন্ট এমপ্লয় বলে দেয় যে অমুক পজিশনটা ওপেন আছে। অনেক সময় দেখা যায় জব পোর্টালে অনেক অ্যাপ্লিকেশন, অনেক ওপেনিং থাকে যেগুলো অনেক আগের, সেটা হয়তো রিক্রুট হয়ে গেছে বাট স্টিল অনলাইনে দেখাচ্ছে, আমি জানি না। কিন্তু কারেন্ট কোনো এমপ্লয়ি যদি বলে দেয় যে তুমি এই পজিশনটা ওপেন আছে, তুমি ট্রাই করো, সেক্ষেত্রে আমি একদম রাইট ওপেনিং এ রাইট টাইমে হয়তো নক দিতে পারবো বা অ্যাপ্লাই করতে পারবো। সেটাও কিন্তু খুব কাজে দেয়। আবার কেউ রেফার করলো না বাট আমাকে ইনফরমেশনটা শেয়ার করলো, সেজন্য আমি বলবো যে নেটওয়ার্কিংটা হচ্ছে মোস্ট ইফেক্টিভ ওয়ে। হুম। আচ্ছা, তার মানে হচ্ছে যেখানেই আপনি যান সেখানেই আপনার মামা খালুর জন্য লাগবেই। হ্যাঁ, সেটা বাংলাদেশ হোক আমেরিকায় হোক, আমেরিকায় মনে হয় আরেকটু বেশি লাগে। এবং এটা খারাপ কিছু না, এখানে সুন্দরভাবে বলা হয় সেটা হচ্ছে নেটওয়ার্কিং। আচ্ছা, আহ, তো স্যার কেউ যদি মনে করেন বাংলাদেশ থেকে কোনো ডিগ্রি নিয়ে সে ইন্টেলে জয়েন করতে চায়, এটা কি সম্ভব? বাংলাদেশের ডিগ্রি নিয়ে একটু চ্যালেঞ্জিং, বাংলাদেশ থেকে ডিরেক্ট ডিগ্রি নিয়ে এসে। আহ, আগে অন্যান্য মাল্টিনেশনাল কোম্পানি বা টেক কোম্পানিগুলো তো যেত না। গুগল সম্ভবত কয়েক বছর আগে শুরু করেছে যে ডিরেক্ট অন্য দেশের ডিগ্রি নিয়ে তারপর সরাসরি জব অফার করা। কিন্তু আমার জানা মতে ইন্টেল সোফার বাইরে থেকে ওভাবে করে না, বাট ইন্টেলের যেখানে ব্রাঞ্চ আছে লাইক চায়না, ইসরায়েল কিংবা মালয়েশিয়াতে ওদের ব্রাঞ্চ আছে, ওইসব জায়গায় কেউ যদি ইন্টার্ন করে আসে তাহলে হচ্ছে অনেক সময় ওরা রিক্রুট করে, এবং সেটা খুবই রেয়ার। আমি আমার চোখে পড়েছে, ওরকম কাউকে দেখি নাই। বাংলাদেশ থেকে ডিরেক্ট ডিগ্রি নিয়ে আসা খুব ডিফিকাল্ট। অ্যাটলিস্ট বাংলাদেশে ব্যাচেলর করে এখানে যদি একটা মাস্টার্স বা পিএইচডি করে আসে তাহলে হচ্ছে সুবিধা হয়। আরেকটা জিনিস আমি অ্যাড করব, ইন্টেলের বেশিরভাগ পজিশনই হচ্ছে পিএইচডি ইঞ্জিনিয়ারদের জন্য। তো কেউ যদি মাস্টার্স করে জব পেতে চায় তাকে আগে থেকেই অনেক প্ল্যান রাখতে হবে, নেটওয়ার্কিং করতে হবে, যেটা আমি করেছি। মাস্টার্স ক্লায়েন্ট ওরা হচ্ছে প্রায় মোর দ্যান 90% হচ্ছে পিএইচডি ইঞ্জিনিয়ার রিক্রুট করে ইঞ্জিনিয়ারিং পজিশন গুলোতে আর কি। আন্ডারগ্রেড ওরা রিক্রুট করে হচ্ছে মেইনলি টেক পজিশন, ওরা টেকনিশিয়ান বলে, স্যালারি স্কেল খুবই ভালো, বাট ওরা ডিরেক্ট ইঞ্জিনিয়ার পজিশনে দেয় না, বেশিরভাগই হচ্ছে টেক পজিশনে রিক্রুট করে। সো ইন্টেলে যদি কেউ আসলে আসতে চায় তাকে হয় এহেড প্ল্যান রাখতে হবে মাস্টার্স করে জব পাইতে হলে, বা পিএইচডি তে যাইতে হবে, কারণ এখানে মোর দ্যান 90% ইঞ্জিনিয়ার হচ্ছে পিএইচডি হোল্ডার। আচ্ছা, তার মানে যারা পিএইচডি করছে, যেমন আমি পিএইচডি করছি, আমার একটা অপরচুনিটি রয়ে হুম গেছে। হুম হুম। আচ্ছা, তো হাসান স্যার, এরপর হচ্ছে যে ইন্টেল তাদের এমপ্লয়ি হায়ার করার জন্য হচ্ছে কল কিভাবে নেয় বা কিভাবে কল পেতে হয় সেটা আমরা বুঝলাম। তাদের হায়ারিং প্রসিডিউর কি, তারা শুধুমাত্র ইন্টারভিউ নেয় নাকি তাদের হুম। হচ্ছে ফোন ভাইবা থাকে অথবা কোনো রিটেন এক্সাম থাকে কিনা, এই ব্যাপারে যদি আমাদের একটু জানাতেন। প্রসিডিউরটা খুবই সিম্পল, এখানে কোনো রিটেন এক্সাম নেই। ওরা হচ্ছে 2 ধাপে ইন্টারভিউ নেয়, অনেক সময় একাধিক ধাপ হয়। মোস্ট জেনারিক হচ্ছে 2 স্টেপস, একটা হচ্ছে প্রথমে একটা ফোন ইন্টারভিউ হবে, তারপর হচ্ছে অনসাইট ইন্টারভিউ হবে। আহ, এটা হচ্ছে জেনারিক, আমি বলবো ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যারি করে মোটামুটি। হুম। কখনো দেখা যায় অনসাইট ইন্টারভিউ একটা নেওয়ার পরে তারপর হচ্ছে এইচআর এর সাথে ইন্টারভিউ হয় বা হায়ার লেভেলের কারোর সাথে ইন্টারভিউ হয়, অনেক সময় 2-3টা ইন্টারভিউ হয়। মেনলি জেনারিক হচ্ছে ওরা একটা ফোন ইন্টারভিউ নিবে। আপনার রেজিউমে যদি পছন্দ করে বা রেজিউমে যদি রাইট ম্যানেজারের হাতে পৌঁছায়, ম্যানেজার আপনাকে ইমেল করবে যে তুমি ফোন ইন্টারভিউর জন্য কখন প্রিপেয়ার্ড আছো। সো ফোন ইন্টারভিউতে হচ্ছে ওরা জাস্ট একটা স্ক্রিনিং করে যে তার প্রোফাইলটা যায় কিনা আমাদের যে জব পোস্টিং আছে তার সাথে যায় কিনা, বা সে কতটুকু স্কিল ক্যারি করে। ওটার জন্য ফোনে একটা ইন্টারভিউ হবে, 20 মিনিট থেকে 30 মিনিট হয় সাধারণত। ফোন ইন্টারভিউটা সেম অন্যান্য কোম্পানিতে যেমন হয় ইন্টেলেও তেমন একদম সেম প্রসিডিউর। মোস্টলি হচ্ছে ওরা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জানতে চাইবে, যে তুমি কি কি কাজ করছো আগে, কি কি প্রবলেম সলভ করছো, কি ধরনের স্কিল ক্যারি করতেছো, কেন এই পজিশনে আসতে চাও। তারপর কিছু বিহেভিয়ারাল কোশ্চেন করে, প্রবলেম সলভিং বা রিলেশনশিপ, অফিসের রিলেশনশিপ মেনটেন করা, আহ, তারপর হচ্ছে টিম ম্যানেজমেন্ট করা, ওই ধরনের বিষয়গুলো হচ্ছে কিভাবে হ্যান্ডেল করো, তোমার স্ট্রেংথ কি, উইকনেস কি, কিভাবে এখানে কন্ট্রিবিউট করতে পারবে, এই ধরনের খুব জেনারিক কোশ্চেন গুলো জিজ্ঞেস করে। ফোন স্ক্রিনিংটা একদম ইজি হয় নর্মালি, অত বেশি ডিটেলে বেশিরভাগ ক্ষেত্রে আর কি ডিটেলে যায় না, বাট এক্সেপশনাল কেসও আছে অনেক সময়। এটা ম্যানেজারের উপর ডিপেন্ড করে কোন ম্যানেজারের ইন্টারভিউ নিচ্ছে। ম্যাক্সিমাম ম্যানেজারই হচ্ছে প্রেফার করে যে জাস্ট জেনারিক কোশ্চেন গুলো করা, তারা হচ্ছে কথা বলে বুঝতে চায় যে ক্যান্ডিডেটটা কেমন
কেমন স্ট্রং বা কেমন কনফিডেন্ট আছে ওইটুকুই দেখতে চায়, বা তার ব্যাকগ্রাউন্ডটা কতটুকু ম্যাচ করে ওই জব পোস্টিং এর সাথে। খুব বেশি টেকনিক্যাল কোশ্চেনে যায় না, বাট রেয়ার কেজও আছে যে অনেক টেকনিক্যাল কোশ্চেন করে। কোনো জব ডেসক্রিপশন যদি এমন হয় যে তাকে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে খুবই প্রফিশিয়েন্ট হওয়া লাগবে ওই পজিশনের জন্য, সেক্ষেত্রে অনেক সময় হচ্ছে একটু ডিটেল কোশ্চেন করে। তো সেটা ডিপেন্ড করে জব ডেসক্রিপশনের উপরে, কোন পজিশনে আপনি অ্যাপ্লাই করছেন তার উপরে ডিপেন্ড করবে আপনার প্রিপারেশন কেমন হবে। প্রিপারেশন নেওয়া কোশ্চেন থাকলে আমরা হয়তো ফিউচারে কমিউনিকেট করতে পারি, বা কেউ যদি জানতে চায় পার্সোনালি আমাকে নক দিতে পারে যে আমি কল পেয়েছি কিভাবে প্রিপারেশন নিব। কল পাওয়ার পরে হচ্ছে ইন্টেলে অলরেডি কাজ করছে ওরকম কারো কাছ থেকে রিকমেন্ডেশন নেওয়া যায়। এখন অনলাইনের যুগ, ফেসবুক বা লিঙ্কডইনে খুব সহজে খুঁজে পাওয়া যাবে যে কে কারেন্টলি জব করতেছে ইন্টেলে, বা আমি এরকম পজিশনে অ্যাপ্লাই করতে যাচ্ছি বা কল পেয়েছি, আমাকে কেউ হেল্প করতে পারবে কিনা, এটা খুব ইজিলি আপনি খুঁজে পাবেন। সেকেন্ড স্টেপ হচ্ছে ফোন ইন্টারভিউর পরে হচ্ছে অনসাইট ইন্টারভিউ। সো সাধারণত ইন্টেলের অনসাইট ইন্টারভিউ গুলো হয় হচ্ছে পুরো দিন ব্যাপী, সকাল 8টা থেকে বা 8:30 থেকে বিকাল 4টা বা 5টা পর্যন্ত অনেকগুলো সেশন থাকে, 1 ঘন্টা 1 ঘন্টা করে। আম, দেখা যায় কোনো সেশনে একজন থাকবে ইন্টারভিউয়ার, কোনো সেশনে 2 জন 3 জনও থাকে, ডিপেন্ড করে। আর আমি যে পজিশনে ইন্টারভিউ দিয়েছিলাম সেটা একটা প্রেজেন্টেশন ছিল 1 ঘন্টার। বাট সব পজিশনের জন্য প্রেজেন্টেশন লাগে না, তবে ম্যাক্সিমাম পজিশনের জন্য একটা 1 ঘন্টার প্রেজেন্টেশন দিতে হয় আপনার রিসার্চের উপরে। গ্র্যাজুয়েট স্কুলে আপনার যে থিসিস ছিল, থিসিসের উপরে একটা প্রেজেন্টেশন দিতে হবে। সো ওই প্রেজেন্টেশনে মোটামুটি যতগুলো ইন্টারভিউয়ার লিস্টে আছে মোটামুটি ম্যাক্সিমামই থাকে। আর আরেকটা থাকে হচ্ছে লাঞ্চ সেশন। লাঞ্চ সেশনকে ওরা লাঞ্চ ইন্টারভিউ বলে, যদিও জাস্ট লাঞ্চই বলে, বাট সেটাও একটা ইন্টারভিউ। লাঞ্চ সেশন হয় 1 ঘন্টা বা 2 ঘন্টা। ওরা হচ্ছে আপনাকে হয় ইন্টেলের ক্যাফেতে নিয়ে যাবে বা বাইরে কোনো রেস্টুরেন্টে নিয়ে যাবে। একজন, দুইজন বা একাধিক ক্যান্ডিডেট থাকতে পারে। কখনো একজন ক্যান্ডিডেট ইন্টারভিউয়ার, সরি, একজন ইন্টারভিউয়ার বা একাধিক ইন্টারভিউয়ার থাকতে পারে। তো তারা আপনার সাথে লাঞ্চ করবে, লাঞ্চ করতে করতে কথা বলবে। ওইটা হচ্ছে মেনলি আপনাকে জানার ট্রাই করে, বা আহ, কোনো কোশ্চেন করবে না, জাস্ট এমনিতে গল্প সল্প করবে আউট অফ দ্য বক্স, যেগুলা পজিশনের সাথে রিলেভেন্ট না বা ইন্টেলিজেন্ট জবের সাথে রিলেভেন্ট না। ইভেন আপনার পার্সোনাল কথাবার্তা বলতে পারে যে তুমি কি লাইক করো, উইকেন্ডে কি করো, খেলাধুলা, স্পোর্টস দেখো কিনা, এই ধরনের কোশ্চেন করেও কিন্তু ওরা অনেক সময় আপনাকে রিল্যাক্সে রাখবে, বাট ওরা কিন্তু জাজ করে আপনার প্রত্যেকটা অ্যান্সার, কথার উত্তরগুলোকে ওরা জাজ করবে যে হাউ স্মার্ট হি ইজ, যে সে তার পার্সোনাল টাইমে কিভাবে স্পেন্ড করে বা ক্যারিয়ারের প্রতি কতটুকু ফোকাসড, সবকিছু ব্যালেন্স কিভাবে করে। ওইখান থেকেও কিছু কিছু ডিসিশন মেক করে ফেলে আপনার অজান্তেই, মনে হবে নর্মালি কথা বলতেছে। তো সেটাও একটু গুরুত্বের সাথে নিতে হবে, লাঞ্চ ইন্টারভিউ যেটা সেটাও। আর এমনিতেই ওয়ান ওয়ান সেশন গুলো থাকে, যদি আহ সারাদিন ব্যাপী যদি 7টা সেশন থাকে বা 5টা সেশন থাকে, একজন ইন্টারভিউয়ার করে থাকে, সেক্ষেত্রে হচ্ছে কি ধরনের কোশ্চেন করে ওরা মেনলি হচ্ছে রেজুমি বেসড কোশ্চেন করে। আপনি রেজুমিতে যা যা লিখেছেন সেখান থেকে আপনাকে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারে। অনেকে হচ্ছে প্রেফার করে ধরে ধরে সামনে আগাবে, অনেকে হচ্ছে রেজুমির বাইরেও কোশ্চেন করতে পারে, অথবা কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম সলভও করতে দিতে পারে। যেমন আমাকে এক ইন্টারভিউর একটা স্ট্যাটিস্টিক দুইটা দুইটা কি তিনটে স্ট্যাটিস্টিক্যাল প্রবলেম সলভ করতে দিয়েছিল। তো ওগুলো প্রবলেম সলভ করতে দিলে ইনস্ট্যান্ট দেখা যায় যে আপনি হয়তো আম, অত সময় পাবেন না চিন্তা করার জন্য। হয়তো আপনাকে 2 মিনিট বললো যে তুমি একটু চিন্তা করো, চিন্তা করে বলো এটার কি সলিউশন দেওয়া যায়। তো আপনি সবসময় রাইট অ্যান্সার দিতে হবে এমন কোনো কথা নেই, বাট আপনার অ্যাপ্রোচটা দেখবে, আপনি অ্যাপ্রোচ কিভাবে নিচ্ছেন বা ওই প্রবলেমের কতটুকু পর্যন্ত পৌঁছাতে পেরেছেন সলিউশনের কাছাকাছি। সবসময় নট নেসেসারিলি ইউ হ্যাভ টু সলভ দ্য প্রবলেম। আবার এমন টাইপের দিতে পারে যেগুলো হচ্ছে পাজল টাইপও হইতে পারে, যে জেনারেল নলেজ বা জেনারেল থিঙ্কিং অ্যাপ্লাই করে আপনি হচ্ছে একটা ডিসিশন মেক করতে হবে। ওটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি টেস্ট করার ট্রাই করে অনেক সময়। বাট এটা হচ্ছে খুবই রেয়ার, সবসময় সব ইন্টারভিউয়ার করে না। বাট আপনাকে সেটার জন্য প্রিপেয়ার থাকতে হবে যে আমাকে কিছু আউট অফ দ্য বক্স কোশ্চেন করতে পারে। তো গুগল করলেই এগুলা অনেক ধরনের পাজল পাওয়া যায়, বা প্রবলেম সলভিং বা ছোট ছোট ম্যাথ পাওয়া যায়, যেগুলো হচ্ছে ওরা দিয়ে আপনাকে টেস্ট করবে যে আপনি ইনস্ট্যান্ট কি ডিসিশন মেক করতে পারেন বা প্রবলেম সলভ করতে পারেন কিনা। ওই ধরনেরও থাকে আর কি। বাট ম্যাক্সিমাম হচ্ছে রেজুমে বেসড কোশ্চেনই করবে আপনাকে। সো আপনি রেজুমিতে কিছু পুট করার আগে আপনাকে ভালোভাবে প্রিপেয়ার থাকতে হবে যে এই শব্দটা নিয়ে আমাকে জিজ্ঞেস করলে আমি কি অ্যান্সার দেব। একদম রেজুমের প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে আপনাকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে এই ওয়ার্ডটা নিয়ে বা এই বুলেট পয়েন্টটা নিয়ে জিজ্ঞেস করলে আমি কি অ্যান্সার দেব।
তো বলা যায় না সে কি জিজ্ঞেস করে। এমন সময় হয়তো দেখা যাবে আমি একটা পয়েন্ট জাস্ট লিখে দিচ্ছি, ওটা অত গুরুত্ব দিয়ে আমি প্ল্যান করি নাই যে কি অ্যান্সার দেব। তো ওটা থেকেও জিজ্ঞেস করে বসতে পারে। এটা বলা যায় না, ইন্টারভিউয়ারের উপরে ডিপেন্ড করে। তো নরমালি প্রত্যেক ইন্টারভিউয়ারের সেশন থাকে ১ ঘন্টা করে। অনেক সময় থাকতে পারে ০.৫ ঘন্টা বা ৪৫ মিনিটও থাকতে পারে। অনেকে হচ্ছে ১ ঘন্টার সেশন থাকলেও ০.৫ ঘন্টা করে বলল যে, "আচ্ছা তুমি রিলিজ, তুমি নেক্সট ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও।" তো ওটা সারাদিন ধরেই থাকে। তো ইন সামারি সেটা হচ্ছে সকাল ৮টা থেকে ৫টা পর্যন্ত জেনারেলি থাকে। আ সেটার মাঝখানে একটা আ ১ আওয়ার প্রেজেন্টেশন থাকে। আর লাঞ্চ থাকে ১ থেকে ২ আওয়ার। আ সবকিছু মিলিয়ে হচ্ছে ইন্টারভিউ। এবং আ কিছু ক্ষেত্রে আপনার আম আমি যেটা বললাম সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের জন্য, প্রসেসের জন্য, বা জেনারেল অন্যান্য ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এটা হচ্ছে জেনারিক ইন্টারভিউ প্রসিডিউর। বাট কিছু ক্ষেত্রে হচ্ছে একটু ডিফারেন্ট থাকে। যেমন কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হলে তাকে হয়তো কম্পিউটার দিয়ে প্রবলেম সলভ করতে বসায় দিতে পারে যে, "তোমার হাতে ১ ঘন্টা টাইম আছে, তুমি এই প্রবলেম গুলো সলভ করো।" সো যারা অন্য ব্যাকগ্রাউন্ডের আছে তারা রিলেভেন্ট ব্যাকগ্রাউন্ডের কারো কাছ থেকে আগেই শুনে নিতে হবে যে, এখানে আমাকে কি করা লাগতে পারে। বাট ইন জেনারেল হচ্ছে ইন্টারভিউ প্রসিডিউর এটাই। সারাদিন ধরে ইন্টারভিউ হবে, প্রেজেন্টেশন থাকবে, লাঞ্চ আওয়ার থাকবে, আর হয়তো ছোটখাটো প্রবলেম সলভ করতে দিবে। কিন্তু নট নেসেসারিলি কোনো রিটেন এক্সাম, কোনো রিটেন এক্সাম নাই। আবার প্রবলেম যে সলভ করতে দেয় ওটাও কিন্তু খুব কমন না। সব ইন্টারভিউয়ার দেয় না। বাট আপনাকে প্রিপেয়ার থাকতে হবে আগে থেকে যদি আমি এই ধরনের কিছু ফেস করি। আ অনেক সময় আপনার হচ্ছে কিছু আ আউট অফ দ্য বক্স কোয়েশ্চেন করবে, লাইক উম যেগুলো হচ্ছে আপনার কোনো স্কিলের সাথে রিলেভেন্ট না। এখানে জব রেসপনসিবিলিটিজ এর সাথেও রিলেভেন্ট না। লাইক একটা ম্যানহোলে আ ঢাকনাটা কেন রাউন্ড হয়? সেটা কেন স্কোয়ার শেপ না বা রেক্টেঙ্গুলার শেপ না? বা অনেক সময় এমন কোয়েশ্চেন করে যে এম একটা প্লেন আছে, ওই প্লেনের মধ্যে কতগুলা বেলুন বেলুন রাখা যাবে, বেলুন ফুলিয়ে রাখা যাবে বা বল রাখা যাবে। এই ধরনের কিছু কোয়েশ্চেন করে, যেগুলা টেক কোম্পানিতে খুবই কমন। আ ইন্টেলে খুব বেশি করে না, বাট স্টিল প্রিপেয়ার থাকা লাগবে আপনাকে। এই কোয়েশ্চেন গুলা জেনারিক আউট অফ দ্য বক্স কোয়েশ্চেন গুলা গুগল করলেই পাওয়া যায়। এবং যারা ইন্টারেস্টেড ফিউচারে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবে, তারা আশা করি এগুলা গুগল করলেই পাবে। আ বা যারা অলরেডি কাজ করছে তাদের সাথেও একটু ফলো আপ করলে আ এই ধরনের কোয়েশ্চেন গুলা পেতে পারে যে আমি কোথায় পাবো? এগুলার অ্যান্সার কোথায় পাবো? গুগল করলেই সব পাওয়া যায়। বাট তো বেস্ট হচ্ছে কারো সাথে ফলো আপ করা। অলরেডি কাজ করছে এমপ্লয়ি, ওরকম কারো কাছ থেকে ফলো আপ করলে বুঝা যায় যে আপনার আ জবের ইন্টারভিউটা কেমন হবে বা প্রিপারেশন কিভাবে নিতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ সুন্দর করে একদম প্রসিডিউর টা উপস্থাপন করার জন্য। তো যতটুকু বুঝলাম আপনার কথাতে সেটা হচ্ছে যে একটা ইন্টারভিউ স্পেশালি ফোন ইন্টারভিউ এর পরে অন সাইট ইন্টারভিউ শুধুমাত্র আপনার টেকনিক্যাল স্কিল গুলো তারা হচ্ছে অ্যাসেস করে না। সাথে হচ্ছে আপনার অন্যান্য স্কিল যেমন হচ্ছে আপনার পার্সোনাল স্কিল, আপনার হুম, পার্সোনাল বিহেভিয়ার, পার্সোনাল প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বা মানুষের সাথে ক্রিটিক্যাল অফিস থিংকিং। এনভায়রনমেন্ট, হ্যাঁ, ক্রিটিক্যাল থিংকিং, অফিস এনভায়রনমেন্ট এ আপনি কিভাবে কাজ করবেন, তাদের সাথে কিভাবে নিজেকে অ্যাডজাস্ট করবেন। এই সবকিছুই তারা আসলে অ্যাসেস করার জন্য ট্রাই করে থাকে। এটা ছিল হচ্ছে অন সাইট ইন্টারভিউ। তারপরেই তারা ডিসিশনটা নিয়ে থাকবেন। তো জেনারেলি এবার অন-সাইট ইন্টারভিউর পরে হচ্ছে ওরা ডিসিশন মেক করে অনেক সময় হচ্ছে ওরা যদি চায় আরেকটা ইন্টারভিউ কল করতে পারে। যেটা হচ্ছে জাস্ট হয়তো ১ ঘন্টার জন্য আরেকটু কথাবার্তা বলল যে, "আর ইউ রিয়ালি ইন্টারেস্টেড ফর দিস পজিশন? আমরা তোমাকে অফার করতে চাই। আ তার জন্য হচ্ছে তুমি কখন জয়েন করতে পারবা? বা আমরা এই ধরনের কম্পেনসেশন অফার করতে চাই। তুমি আ জয়েন করবা কিনা?" ওটা খুব রেয়ার কেস, বাট মাঝে মধ্যে সেটাও কল করতে পারে। আরেকটা এডিশনাল 30 মিনিটস অর 1 আওয়ার ইন্টারভিউ। আচ্ছা স্যার যদি এরকম কল হয় তখন কি আমরা তাদের আ আ সেলারি বা রিমিউনারেশন নিয়ে কি আ নেগোসিয়েশন এ যেতে পারি কিনা বা একটু আ বাড়ায় নেয়া যায় ইন্টেলের কিনা? মোটামুটি আ সেলারি হচ্ছে গুগল করলে পাওয়া যায়। আপনি গুগল করলে এখনো হচ্ছে আ ইন্টেলের মানে সেলারি স্কেল আছে। মাস্টার্স এর জন্য গ্রেড 5 আর পিএইচডির জন্য গ্রেড 7। তো গ্রেড 5, গ্রেড 7 সেলারি দেখা যায়। মোটামুটি বেস সেলারিটা হচ্ছে গুগল করলে পাওয়া যায়। আম নরমালি হচ্ছে ওদের সেলারি ফিক্সড থাকে। নেগোশিয়েট করার খুব একটা সুযোগ থাকে না। যারা ফ্রেশ গ্র্যাজুয়েট তাদের জন্য। বাট স্টিল হ্যাঁ, নেগোশিয়েট করা যায়। কারো যদি এক্সপেরিয়েন্স খুব বেশি থাকে বা ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স থাকে সেক্ষেত্রে হচ্ছে নেগোশিয়েট করা যায়। আ বাট আমি যেটা বললাম ওই ইন্টারভিউটা খুবই রেয়ার। ওটা নরমালি হচ্ছে কল করে না। নরমালি অন-সাইট ইন্টারভিউ এর পরে ওরা ডিসিশন মেক করে দিয়ে আপনাকে ইমেইলে জানায় দিবে যে আ আ অফার লেটারে হচ্ছে সেলারি বলে দিবে বা একজন এইচআর আপনাকে কল দিয়ে জানিয়ে দিবে। তো মেক্সিমাম কেসে আপনার নেগোশিয়েট করার সুযোগ থাকে না।
বাট হ্যাঁ, রেয়ার কেসে আপনার যদি আসলেই অনেক বেশি এক্সপার্টাইজ থাকে বা আরো অনেক অপশন আছে হাতে, তখন হচ্ছে আপনি নেগোশিয়েট করতে পারেন। আহ সেটা রেয়ার হলেও অসম্ভব না। আচ্ছা, ঠিক আছে। আমরা হচ্ছে এবার হচ্ছে ফেসবুক থেকে কোশ্চেন নিব। আমরা যারা শুনছি, আমাদেরকে দেখছেন, স্পেশালি হাশেম মোহাম্মদ স্যার ফ্রম ইন্টেল, যাকে তাকে যারা শুনছেন, তারা চাইলে তার কাছে ডিরেক্ট অনেক কোশ্চেন করতে পারেন। আপনারা ফেসবুক কমেন্টে কোশ্চেন করতে পারেন। তো আমি হচ্ছে এখন তানভীরুল আবেদিন ইথান ভাইয়ের একটা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনটা নিব। ইন্টেলে বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের সংখ্যা কেমন এবং তাদের প্রোফাইল কেমন? ইন্টেলে বাংলাদেশি ইঞ্জিনিয়ারের সংখ্যা কেমন হতে পারে? বাংলাদেশি ইঞ্জিনিয়ার পুরা ইন্টেলের তো ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো ব্রাঞ্চ আছে, আমি সব মিলিয়ে বলতে পারবো না। এবং ইউএসএ তে অনেকগুলো সাইট আছে। ওদের হেড অফিস হচ্ছে ক্যালিফোর্নিয়া, সান্তা ক্লারা। আর মেন ডেভেলপমেন্ট প্ল্যান্ট হচ্ছে অরিগন, পোর্টল্যান্ড অরিগন, যেখানে আমি কাজ করছি কারেন্টলি। আর আরেকটা প্রোডাকশন সাইট আছে, ওটা হচ্ছে অ্যারিজোনাতে। অ্যারিজোনাতে বাংলাদেশি বিশাল কমিউনিটি আছে। তো মেইনলি হচ্ছে নিউ মেক্সিকোতে ওদের হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে, তারপর টেক্সাস অস্টিনে ওদের অফিস আছে। ওখানে সম্ভবত ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট নেই, বাট অন্যান্য রিসার্চ বা সিসি রিলেটেড কাজ আমি খুব বেশি জানি না, বাট ওইখানে ওদের সাইট আছে। আর ইউএস এর বাইরে অনেকগুলো সাইট আছে, চায়নাতে আছে, ইসরায়েলে আছে। তারপরে কিছু টিম আছে ইন্ডিয়া থেকে কাজ করে, কিংবা নেদারল্যান্ড থেকে কাজ করে, ইংল্যান্ড থেকে কাজ করে। ওরকম অনেক সাইট আছে। সব মিলিয়ে বলা পসিবল না, বাট আমার সাইটে কতজন আছে আমি বলতে পারি। আমাদের এখানে বাংলাদেশি প্রায় 300, আনুমানিক 300 বলা যায়। 300 প্লাস ইঞ্জিনিয়ার বা ডিফারেন্ট পজিশনে কাজ করছে বাংলাদেশি। আমাদের পোর্টল্যান্ড অরিগনে বিশাল কমিউনিটি আছে। একইভাবে আমি শুনেছি অ্যারিজোনা ক্যাম্পাসে মনে হয় 200-300-র মতো আছে। তা বলা যায় বেশ বড় বাংলাদেশি কমিউনিটি হিসেবে। সেটা 300 বা 200 থাকাও কিন্তু বিশাল একটা কমিউনিটি। বাট সান্তা ক্লারাতে যে হেড অফিস আছে, হেড অফিসে আমি শুনেছি ওইখানে অনেক বড় কমিউনিটি আছে। ওইখানে মেনলি হচ্ছে ইন্টেলের আর&ডি সাইটের মনে হয় কিছু কাজ হয়। আর হচ্ছে ওদের কি বলা হয়, কর্পোরেট কাজগুলো হয় আর কি, সান্তা ক্লারা যে ব্রাঞ্চ আছে ওখান থেকে। ওখানে মেনলি আমি দেখেছি মেকানিক্যালের কাউকে জব করতে শুনি নাই, বা মেকানিক্যাল, কেমিক্যাল এইসব ব্যাকগ্রাউন্ড থেকে কাউকে কাজ করতে ওখানে এখনো দেখি নাই। আমি জানি না, হয়তো কেউ করে। বেশিরভাগই হচ্ছে ইলেকট্রিক্যাল বা সিএসসি ব্যাকগ্রাউন্ড, যারা হয়তো ডিজাইনের সাথে রিলেভেন্ট বা রিসার্চের সাথে রিলেভেন্ট কোনো পজিশনে কাজ করছে। তো ওখানেও বড় কমিউনিটি আছে। তবে আমি বলবো মনে হয় পোর্টল্যান্ড অরিগন, যেহেতু এটা হচ্ছে ইন্টেলের সবচেয়ে বড় সাইট পুরো ওয়ার্ল্ডের মধ্যে, এখানে সবচেয়ে বেশি এমপ্লয়ি কাজ করে বাংলাদেশ থেকে, প্রায় 300-এরও বেশি। আচ্ছা, পোর্টল্যান্ড অরিগনের টোটাল এমপ্লয়ি সংখ্যা মোস্ট প্রবাবলি আপনি বলেছেন 25,000। হ্যাঁ, 24-25 হাজারের মতো হবে। 25,000-এর মধ্যে আউট অফ 24-25,000 সেখানে 300 জন এমপ্লয়ি ফ্রম বাংলাদেশ। এটা মনে হয় খুব বেশি খারাপও না আমাদের বাংলাদেশের জন্য। আমি হ্যাঁ, মনে করি যে বাংলাদেশের জন্য, ভালোই আছে। কারণ হচ্ছে এখানে এমপ্লয়ি বলতে নট অনলি ইঞ্জিনিয়ার্স, এমপ্লয়ি বলতে এখানে যে সব পজিশন মিলিয়ে সব এমপ্লয়িকে ইনক্লুড করা হয়, যারা ইভেন হচ্ছে আহ, এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে কাজ করে, আহ, বা প্রসেসের সাথে সরাসরি রিলেটেড না, প্রোডাকশনের সাথে রিলেভেন্ট না, তাদেরকে ইনক্লুড করা হয় আর কি। তো ইঞ্জিনিয়ার হিসেব করলে ইঞ্জিনিয়ারদের সংখ্যাটা কিন্তু 24,000 হবে না বা 25,000 হবে না, তার চেয়েও কম হবে। তো সেই হিসেবে বাংলাদেশি যারা আসে মেইনলি হচ্ছে এখানে ইঞ্জিনিয়ারিং পজিশনে জব করে। কারণ আমরা এজ এ ইন্টারন্যাশনাল, আমাদের কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশন গুলোতে জব করার সুযোগ নেই। হয়তো কেউ করে, আমার জানা নেই, যারা আগে থেকে সিটিজেনশিপ বা গ্রিন কার্ড হোল্ডার বা কোনো ইঞ্জিনিয়ারের ফ্যামিলি মেম্বার, বা বেশিরভাগই হচ্ছে ইঞ্জিনিয়ারিং পজিশনে জব করে। সো ইঞ্জিনিয়ারিং পজিশনে 300 জন বা 300-র বেশি থাকা খুবই ইমপ্রেসিভ আমি বলবো বাংলাদেশ থেকে। এজ এ বাংলাদেশি কমিউনিটি এটির সংখ্যাটা অনেক বড়। আচ্ছা, তাহলে স্যার, ইঞ্জিনিয়ারিং এমপ্লয়ির সংখ্যা, টোটাল সংখ্যাটা কত হতে পারে অ্যাপ্রক্সিমেট? সেটা সঠিক নাম্বারটা আমার পক্ষে বলা পসিবল না, কারণ এখানকার সব স্ট্যাটিস্টিক্স পাবলিকলি শেয়ারও করে না, আমাদেরও শেয়ার করা নিষেধ আছে। বাট মানে আচ্ছা, আনুমানিক টোটাল এমপ্লয়ি 24-25 হাজার হবে আর কি। কিন্তু ইঞ্জিনিয়ারিং অত বেশি হবে না, ইঞ্জিনিয়ারিং হয়তো দেখা যাবে 10,000-এরও কম বা 15,000 এমন হবে। আচ্ছা,
ঠিক আছে। স্যার আমাদের কাছে আরেকটা কোয়েশ্চেন ছিল যেটা হচ্ছে সরফরাজ আজিম ফাহিম ভাই করেছেন। উনি হচ্ছে আন্ডারগ্রেড থিসিস সিমুলেশন বেসড ওনার। জাস্ট একটা ইনফরমেশন বা উনি একটা সাজেশন চাচ্ছেন। How should I convince a professor if I want to switch in experimental works? তার মানে উনি I'm হচ্ছে sorry, can you repeat? ওকে। আমাদের হচ্ছে ফাহিম ভাই একটা কোয়েশ্চেন করেছেন। তার আন্ডারগ্রেড থিসিস হচ্ছে সিমুলেশন বেসড। তো উনি Mhm. ইন্টেলের প্রতি বা এক্সপেরিমেন্টাল ওয়ার্কের প্রতি হচ্ছে খুবই ইন্টারেস্টেড। তো উনি একটা প্রফেসরকে ইউএসএ গ্রাজুয়েট এডুকেশন কমপ্লিট করার জন্য প্রফেসরকে কিভাবে কনভিন্স করতে পারেন যে উনি এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করতে চান, যদি কোনো সাজেশন থাকে। বাংলাদেশ থেকে আসলে আসলে আমি বলেছি আহ, আহ, বেশিরভাগ দেশে কিন্তু আন্ডারগ্রেডের থিসিস থাকে না, বা বেশিরভাগ স্টুডেন্টেরই রিসার্চ প্রোফাইল থাকে না। সেক্ষেত্রে আমাদের দেশে যারা ইঞ্জিনিয়ারিং পড়ে তারা থিসিস করার সুযোগ হয়, একটু রিসার্চ প্রোফাইল থাকে, সেটা যে কোনো ব্যাকগ্রাউন্ডেরই হোক। তো ইউএসএ আসতে গেলে আপনার যদি সেটা সিমুলেশনের ব্যাকগ্রাউন্ডও থাকে, এটা ব্যাপার না, আপনি চাইলে খুব ইজিলি যে কোনো প্রফেসরকে রিচ আউট করতে পারবেন, তাকে দেখাবেন যে আমার রিসার্চ ইন্টারেস্ট আছে এবং আমার কাজটা ছিল সিমুলেশন বেসড, বাট কারেন্টলি আমি সুইচ করতে চাচ্ছি এক্সপেরিমেন্টাল কাজে। এক্সপেরিমেন্টাল কাজের প্রতি আমি ইন্টারেস্টেড, কারণ সিমুলেশন হচ্ছে পুরোটুকু হচ্ছে থিওরিটিক্যাল আইডিয়া, এবং থিওরিটিক্যাল আইডিয়া কাজে লাগিয়ে একটা ফিজিক্যাল ডিভাইস কিভাবে বিহেভ করবে, বা আহ, একটা ম্যাটেরিয়াল কিভাবে বিহেভ করবে, বা একটা ফ্লুইড কিভাবে বিহেভ করবে সেটা প্রেডিক্ট করা। সেটা কিন্তু ফাইনাল না, ফাইনাল হচ্ছে আপনাকে আলটিমেটলি ওই ডিভাইসটা বানাতে হবে, বা একটা ফ্লুইড বা ম্যাটেরিয়ালস নিয়ে আপনাকে ডিরেক্টলি কাজ করতে হবে। তো অ্যাপ্লিকেশন কিন্তু হচ্ছে এক্সপেরিমেন্টাল কাজের উপরে ডিপেন্ড করবে। তো আপনি কোনো কিছু অ্যাপ্লাই করতে গেলে এক্সপেরিমেন্টাল কাজ করতেই হবে, সিমুলেশন বেস্ট হোক আর হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চই করেন, কিন্তু ফাইনালি আপনাকে ওই ডিভাইসটা হাতে কলমে বানাতে হবে, বা ওই ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করতে হবে। তো আলটিমেটলি আপনি যদি সিমুলেশন ব্যাকগ্রাউন্ডও থাকে, সেটা দিয়ে খুব ইজিলি হচ্ছে অ্যাপ্রোচ করা যায় যে আমার সিমুলেশন ব্যাকগ্রাউন্ড আছে, আমি হচ্ছে এখন এক্সপেরিমেন্টাল কাজ করতে চাই, প্রফেসরদেরকে রিচ করলেই হবে। আর ওরা হচ্ছে এক্সপেক্ট করে না যে একদম রিলিভেন্ট ফিল্ডে এক্সপিরিয়েন্স নিয়ে আসবে কেউ। যেমন আমার ক্ষেত্রে হচ্ছে আমার আন্ডারগ্রেডে থিসিস বা পাবলিকেশন ছিল একটা ওয়াটার ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ডিজাইন করা নিয়ে, বাট এখানে আসলাম হচ্ছে মাইক্রোফ্লুইডিক্স অ্যাপ্লিকেশন। মাইক্রোফ্লুইডিক্স এর অ্যাপ্লিকেশন তাও কোথায়, বায়োমেডিকেল। আমার হচ্ছে কাজ ছিল ক্যান্সার সেল সেপারেশন, ব্লাড ফ্লুইড থেকে আমি কিভাবে ক্যান্সার সেল ডিটেক্ট সেপারেট করে সেটা ডিটেক্ট করতে পারবো। অ্যাপ্লিকেশন ছিল বায়োমেডিকেল, মাইক্রোফ্লুইডিক্স অ্যাপ্লাই করে। তো সেটা কিন্তু কোনোভাবে আমার আন্ডারগ্রেড থিসিসের সাথে মিল ছিল না। আমার আন্ডারগ্রেডের থিসিস ছিল পুরোপুরি, ওটাও এক্সপেরিমেন্টাল ছিল না, ওটা পুরোপুরি কাইন্ড অফ ক্যালকুলেশন অ্যানালাইসিস টাইপের ছিল। ওটা পুরোপুরি সিমুলেশনও ছিল না, আমরা ডিজাইন ডিজাইন করেছি, বাট কাইন্ড অফ ডিজাইন বা ক্যালকুলেশনের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু আমি গ্রাজুয়েট স্কুলে যখন আসলাম তখন হচ্ছে আমি আরেকটা ফিল্ডে চলে আসলাম, এবং প্রফেসরকে যখন অ্যাপ্রোচ করেছি প্রফেসর এটা দেখেই স্যাটিসফাইড ছিল যে না, তার কিছু রিসার্চ ব্যাকগ্রাউন্ড আছে, যেখানে অন্য অনেক ক্যান্ডিডেটের হচ্ছে কোনো রিসার্চ ব্যাকগ্রাউন্ডে নাই। তো আপনার যদি সিমুলেশন ব্যাকগ্রাউন্ডও থাকে, আপনি খুব ইজিলি হচ্ছে এক্সপেরিমেন্টাল কাজের জন্য প্রফেসরকে রিচ আউট করতে পারেন। ওকে, থ্যাংক ইউ হাশিম মোহাম্মদ স্যার। ফাহিম ভাই, সরফরাজ আজিম ফাহিম ভাই, আমি আপনাকে সাজেস্ট করব যে আমাদের আপকামিং 20 মার্চে আমরা হচ্ছে একটা প্রোগ্রাম রেখেছি, লেটার অফ রিকমেন্ডেশন এন্ড হাউ টু ইমেইলিং প্রফেসর। তো ওখানে ইমেল প্রফেসরকে কিভাবে কনভিন্স করা যায় আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এসে। তো আপনি যদি ওই সেমিনারটাতে জয়েন করেন আপকামিং 20 মার্চ, সেখান থেকে আমাদের একজন গেস্ট থাকবেন ইএমকে সেন্টার থেকে। তো উনি খুব ভালো করে আসলে আমাদেরকে হয়তো বা গাইড করতে পারবেন হাউ টু ইমেইল প্রফেসর, অথবা হাউ টু কালেক্ট রিকমেন্ডেশন লেটার ফ্রম প্রফেসর, কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে, কিভাবে প্রফেসরদেরকে কনভিন্স করা যেতে পারে, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড হলেও কিভাবে তাদেরকে অ্যাপ্রোচ করা যায়। টোটাল একটা ইমেইলিং ফরম্যাট নিয়ে আমরা কথা বলবো। আপনি যদি ওই সেশনটাতে জয়েন করেন, আই হোপ আপনি খুব ভালো একটা আইডিয়া পাবেন। তো সবাইকে ইনভাইট করছি ওই সেশনটাতে জয়েন করার জন্য আপকামিং 20 মার্চ 9 PM বাংলাদেশি টাইমের কথা বলছি, সেখানে আপনি জয়েন করবেন এবং আপনি একটা খুব ভালো একটা আইডিয়া পাবেন আশা করছি। হাশিম মোহাম্মদ স্যার, আপনি হচ্ছে আহ আমাদের সাথে অনেকক্ষণ ধরে ছিলেন, অনেক কিছু শেয়ার করলেন। আমরা আরো কোশ্চেন এক্সপেক্ট করছিলাম, বাট আমাদের কাছে মনে হয় তেমন আর কোনো কোশ্চেন নেই। তো আমি আপনার কাছে হচ্ছে সিম্পল একটা কোশ্চেন আমি জিজ্ঞেস করবো ফ্রম মাই এক্সপেরিয়েন্স। এইখানে হচ্ছে ফিমেল ইঞ্জিনিয়ারদের জন্য কোনো কোঠা বা তাদেরকে কোনো অপরচুনিটি বেশি আছে কিনা? আমরা আসলে ফিমেলদের নিয়ে কম কথা বলি। তাদের জন্য কোনো এখানে
এখানে ঠিক আসলে আছে। কোনো কোটা নেই, বাট আমার আশেপাশে যত ইঞ্জিনিয়ার দেখি ম্যাক্সিমাম আমি দেখি এখানে ফিমেল। এখানে মনে হয় ফিমেলের রেশিও খুবই বেশি। আমি যে ম্যানেজারের আন্ডারে কাজ করছি উনিও ফিমেল, এবং উনার আন্ডারে যে কজন আমাদের টিমমেট আছে আমাদের হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে ফিমেল। প্রায় মনে হয় 50%-এর বেশি উনার আন্ডারে, উনাকে যারা রিপোর্ট করে তার 50%-এর বেশি হচ্ছে ফিমেল ইঞ্জিনিয়ার। এখানে প্রচুর ফিমেল ইঞ্জিনিয়ার দেখা যায়। ডিরেক্টলি কোনো কোটা নেই এখানে, এদেশে কোটা সিস্টেম নাই কোনো কিছুতেই। কিন্তু একটু প্রেফারেন্স আছে, যেহেতু ফিমেলদের রাইটস নিয়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড সচেতন বা তাদেরকে এনকারেজ করে। তো সেক্ষেত্রে ওরা হচ্ছে ফিমেল প্রেফার করে, সেটা বলবো না, ওরা হচ্ছে আপনার স্কিলটাকেই প্রেফার করবে, বাট ফিমেল ইঞ্জিনিয়ারদেরকে এনকারেজ করে। এবং ওয়ার্ক এনভায়রনমেন্ট ইউএসএ তে ফিমেল ওর মেল এটার কোনো পার্থক্য নেই। ইভেন আমি নাইট শিফটে আমি তো নাইট শিফটে কাজ করি, নাইট শিফটে আমার সাথে কলিগ আছে যে হচ্ছে ফিমেল, ওরা হচ্ছে সাইটে গিয়ে কাজ করে। তো এখানে কোনো বাধা ধরা নাই, আলাদা করে কোটাও নেই, বাট আমি প্রচুর ফিমেল ইঞ্জিনিয়ার দেখি এখানে। ইভেন আমরা যদি কাউকে রেফার করি, রেফার করলে একটা রেফারেল বোনাসও দেয় কোম্পানিগুলা। তো মেল ইঞ্জিনিয়ারকে রেফার করলে যে বোনাস দেয়, ফিমেল ইঞ্জিনিয়ারকে রেফার করলে 1.5 গুণ বোনাস দেয়, তার চেয়ে বেশি। ও মাই তো ওরা হচ্ছে গড! এনকারেজ করে, যেহেতু নারীরা পিছিয়ে আছে, নারীদেরকে একটু সুযোগ বেশি দেওয়ার জন্য। বাট আমি বলবো যে না, নারী যদি স্কিল কম হয় আরেকটা ক্যান্ডিডেটের চেয়ে, ওরা রিক্রুট করবে না। ওরা হচ্ছে সবসময় স্কিল বেসড, বাট নারীদেরকে এনকারেজ করে। এনকারেজ মানে এটা নেই যে তাদের জন্য পজিশন রিজার্ভ করে রাখে, ওরকম না। এখানে হচ্ছে পুরোপুরি আপনার স্কিলের উপর ডেভেলপ ডিপেন্ড করবে যে কাকে রিক্রুট করবে। নট অনলি লেস কোয়ালিফাইড নারী ক্যান্ডিডেট থাকলে তাকে প্রেফার করবে, ওরকম না। বাট ওরা এনকারেজ করে যেন নারীদের অংশগ্রহণ আরো বেশি হয়, বা রিক্রুটমেন্টে তারা আরো বেশি আসতে পারে। আচ্ছা, আমাদের আরেকটা কোশ্চেন এসেছে, সেটা হচ্ছে হাসান আহমেদ ভাই উনি বলেছেন যে ভাইয়া কেউ যদি ইন্টেল হেডকোয়ার্টারে জব করতে চায় তাহলে এক্সট্রা কোন স্কিল গুলো আগে থেকেই শিখতে হবে? ইন্টেল হেডকোয়ার্টারের কথা বলেছেন। ইন্টেল হেডকোয়ার্টার আমি বললাম সান্তা ক্লারা, ওইখানে মেনলি আর&ডি আর হচ্ছে কর্পোরেট কাজগুলো হয়। কর্পোরেট হচ্ছে যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডে আছে বা অ্যাডমিন পজিশন গুলোতে আছে, সেটা বাংলাদেশিদের জন্য খুব ডিফিকাল্ট অ্যাডমিন পজিশন বা বিজনেস পজিশন গুলোতে, কারণ আমাদের বেশিরভাগ বাংলাদেশি স্টুডেন্টরা আসে হচ্ছে হয় সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে। আহ, অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে খুবই কম আসে, এবং অ্যাডমিন পজিশনে যেগুলা ব্যাকগ্রাউন্ড লাগে বা কর্পোরেট পজিশন গুলা, ওগুলা ব্যাকগ্রাউন্ডে খুব কম স্টুডেন্টই আসে। আমার জানা নেই কেউ ওইখানে জব করছে কিনা, বাট মেনলি হচ্ছে যারা আর&ডি তে কাজ করে, ইলেকট্রিক্যাল বা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, তাদের জন্য ওখানে জবের অপরচুনিটি আছে। এজ আমি বললাম, আমার ব্যাকগ্রাউন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। যারা প্রসেসে কাজ করতে চায়, যাদের প্রোফাইলটাকে প্রসেস ইঞ্জিনিয়ারিং এর সাথে ম্যাচ করা যায়, তাদের জন্য ওইখানে অপরচুনিটি কম, কারণ ওইখানে প্রোডাকশন সাইট নেই। হেড অফিসে হচ্ছে মেনলি ওরা আর&ডি বা ডিজাইনের কাজগুলা করে বা কর্পোরেট কাজগুলা করে। তো আপনাকে হচ্ছে ওপেন থাকতে হবে, আপনি শুধুমাত্র হেড অফিসেই কাজ করতে হবে উম, এমন কোনো কথা নেই। এখানে আপনার হচ্ছে হয়তো স্যালারি স্কেলটাও হেড অফিসের উপর ডিপেন্ড করে না, স্যালারি স্কেল ডিপেন্ড করে হচ্ছে লোকেশনের উপর। যেহেতু হেড অফিসটা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে, ক্যালিফোর্নিয়া লিভিং কস্ট অনেক বেশি, ওরা স্যালারি স্কেলটা একটু বেশি ধরে আর কি। আহ অরিগনে হচ্ছে, অরিগনের লিভিং কস্ট বেশি, বাট ক্যালিফোর্নিয়ার চেয়ে কম। তো সেক্ষেত্রে স্যালারিটা কিছুটা কম হয়, বাট আলটিমেটলি আপনার হেড অফিসে কাজ করেন বা অন্য যে কোনো সাইটে কাজ করেন, এটার মধ্যে খুব একটা পার্থক্য নেই। আপনাকে সব জায়গায় একইভাবে ট্রিট করা হবে। আপনার শুধু হেড অফিসে কাজ করব এরকম টার্গেট নেওয়া উচিত না। আপনার যেখানে অপরচুনিটি থাকবে সেখানে কাজ করবেন, সেরকম মেন্টালিটি রাখা উচিত। এবং আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে যেটা যায়, আপনার যদি মনে হয় যে আপনি আর&ডি তে কাজ করবেন বা ডিজাইনে কাজ করবেন, সেক্ষেত্রে হয়তো হেড অফিসে ফলো আপ করতে পারেন। আর আমি আবার বলবো, আপনার যদি ইন্টারেস্ট থাকে আপনি জব পোর্টাল ঘুরে দেখতে পারেন, সান্তা ক্লারা ক্যালিফোর্নিয়া, সেখানে জব ওপেনিং গুলো দেখতে পারেন। দেখতে পারেন যে আপনার পজিশনের, আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে কিনা ওইখানে জব পোস্টিং গুলা। আমি নিজে কখনো খুঁজিনি, কারণ আমি যখনই জব অ্যাপ্লাই করতাম জব পোর্টালে সার্চ দিতাম, তখন হেড অফিসের কোনো পজিশন আমার সাথে ম্যাচ করতো না। পজিশন গুলো সামনে আসলে আমি দেখি নাই যে আমার রিলেভেন্ট কোনো পজিশন আছে। এক্স্যাক্টলি ওইখানে কি কি কাজ হয় আমি ডিটেলস আপনাকে বলতে পারবো না, আমি হচ্ছে জাস্ট জেনারিক কিছু আইডিয়া দিলাম কি ধরনের কাজ হয় বা হতে পারে। কিন্তু আপনি সার্চ দিয়ে দেখতে পারেন যে আপনার ব্যাকগ্রাউন্ড রিলেভেন্ট কোনো জব ওপেনিং আছে কিনা ওইখানে।
তবে ওইখানে প্রোডাকশন সাইট নেই, আমি বলতে পারি যারা মেকানিক্যাল বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড তাদের জন্য একটু ডিফিকাল্ট এখানে কোনো পজিশন পাওয়া, আনলেস আপনার রিলিভেন্ট কোনো এক্সপিরিয়েন্স থাকে বা ব্যাকগ্রাউন্ড থাকে। হাশিম মোহাম্মদ স্যার আমাদের সাথে অনেকক্ষণ ধরে যুক্ত আছেন। তো আমরা হচ্ছে শেষের দিকে চলে এসেছি। আপনাদের যদি শেষে কোনো কোশ্চেন থাকে তার কাছে জানার জন্য আপনারা বলতে পারেন। তো আমরা হচ্ছে জাস্ট আরেকটু আমার আর্ক এডুকেশনের জন্য সবার কাছ থেকে আমরা হচ্ছে শুভকামনা চাচ্ছি। আর্ক এডুকেশন আমরা জাস্ট রিসেন্টলি শুরু করেছি। আমরা হচ্ছে হায়ার স্টাডি অ্যাপ্রোচ গুলো নিয়ে স্পেশালি নর্থ আমেরিকাতে যারা আসতে চায় বা আউটসাইড অফ বাংলাদেশ যে কোনো কান্ট্রিতে যারা আসতে চায় তাদেরকে আমরা নর্মালি হেল্প করে থাকি, তাদেরকে গাইডেন্স দিয়ে থাকি। স্পেশালি আমরা জিআরই, টুয়েফল, আইএলস এই ব্যাচ গুলো কন্ডাক্ট করে থাকি। তো আমাদের আপকামিং 15th মার্চ থেকে এই 15ই মার্চ থেকে আমাদের একটা কোর্স শুরু হতে যাচ্ছে, যেটা হচ্ছে জিআরই অ্যানালিটিক্যাল রাইটিং অ্যাসেসমেন্ট কোর্স। শুধুমাত্র রাইটিং অ্যাসেসমেন্ট কোর্স, এটা বাংলাদেশে কোথাও আসলে এই ধরনের সোল কোর্স আসলে অফার করা হয় এরকম আমার জানা নেই। আমরাই অফার করছি অ্যানালিটিক্যাল রাইটিং অ্যাসেসমেন্ট কোর্স অনলি, যেটার ফি হচ্ছে অনলি 1250 টাকা, যেটা টোটাল ফি ছিল 2500। আমরা প্রথম ব্যাচ হিসেবে 50% ডিসকাউন্টে অনলি 1250 টাকায় শুরু করতে পারছি। যে কোর্সটাতে অ্যানালিটিক্যাল রাইটিং অ্যাসেসমেন্ট কোর্সটা, যদি আপনি পিএইচডি অ্যাপ্লিকেন্ট বা মাস্টার্স অ্যাপ্লিকেন্ট হন, সেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার রিসার্চ কাজে যেটা আপনার রাইটিং স্কিলটা খুব বেশি হেল্প করবে, সেই স্কোরটাকে বুস্ট আপ করার জন্য, ডেভেলপ করার জন্য আপনি যদি অ্যানালিটিক্যাল রাইটিং কোর্সে খুব ভালো একটা স্কোর পেতে চান, এবং সেইটার জন্য আপনারা সেই কোর্সটাতে জয়েন করতে পারেন, যেখানে ইনস্ট্রাক্টর হিসাবে আমি নিজে থাকবো। তো আমি হচ্ছে অলমোস্ট 6 ইয়ার্স এর উপরে জিআরইর সাথে রিলেটেড। আমি বাংলাদেশে ইএমকে সেন্টার, আমেরিকান সেন্টার, গ্রেক সবগুলো প্রতিষ্ঠানের সাথে কাজ করেছি মোর দ্যান 6 ইয়ার্স। তো আমি আপনাদের এই জায়গাটাতে অনেক বেশি হেল্প করতে পারবো। তো আমি এক্সপেক্ট করবো আপনারা যারা ইন্টারেস্টেড তারা আমাদের সেই অ্যানালিটিক্যাল রাইটিং কোর্সটাতে জয়েন করবেন। এবং জয়েন করার জন্য আমাদের বাংলাদেশি যে রিপ্রেজেন্টেটিভ গুলো আছেন বা বাংলাদেশি যে যারা আছেন বাংলাদেশে, তাদের সাথে কথা বলতে পারেন। আমাদের পেজে আপনারা গিয়ে দেখতে পারেন ডেসক্রিপশনটা। এবং আমাদের ফ্রি সেমিনার হিসাবে, ইনফরমেটিভ সেমিনার হিসাবে যারা জার্মানিতে ইচ্ছুক, জার্মানিতে যেতে ইচ্ছুক, তাদের জন্য হচ্ছে আপকামিং 14 তারিখে রাত 8:30টায় আমাদের একটা ফ্রি সেশন আছে, রোড টু জার্মানি বা ডেস্টিনেশন জার্মানি। তো ওইখানে জার্মানি সম্পর্কে, জার্মানি থেকে যদি হাই স্টাডি করতে চান, তাহলে জার্মানিতে আপনারা কিভাবে যাবেন, সেখানে জার্মানি রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন আপনারা সেখানে করতে পারবেন। সেখানে আমাদের আলোচক হিসেবে থাকবেন মুক্তাদির পাঠান লোভন ভাই। উনি হচ্ছে কিউএমএস স্পেশালিস্ট। গ্লেনমার্ক, নামগুলো একটু কঠিন, উনি মিউনিক জার্মানিতে আছেন। তো ওনার কাছ থেকে আপনারা অনেক কিছু, অনেক ইনফরমেটিভ জিনিসগুলো জানতে পারবেন। আমরা চেষ্টা করছি আমাদের বাংলাদেশি যে কমিউনিটিটা আছে, বাংলাদেশের মানুষদেরকে, স্পেশালি বাংলাদেশের যে হায়ার স্টাডিজ অ্যাসপাইরেন্ট যারা আছে, তাদেরকে রিয়াল ইনফরমেশন, অথেন্টিক ইনফরমেশন দিয়ে সাথে থাকার জন্য। ওকে, হাশিম মোহাম্মদ স্যার আমাদের সাথে ছিলেন আজকে অনেক অনেক সময়, তার অনেক ইম্পর্টেন্ট সময়, উনি অনেক বিজি থাকেন। তারপরে ওনার কাছ থেকে আমরা অনেক ইম্পর্টেন্ট সময়, অনেক তারপরে অনেক অথেন্টিক ইনফরমেশন, ইনসাইট, ইন্টেল ইনফরমেশন সবকিছু আমরা জানার চেষ্টা করেছি। এছাড়াও যদি আপনাদের অন্য কোনো কোশ্চেন্স থাকে, যদি আমরা আলোচনা করিনি সেরকম ধরনের যদি কোশ্চেন্স থাকে, আমাদেরকে রিচ আউট করতে পারেন। আমরা সেটা হাশিম স্যারকে ফরওয়ার্ড করে দিব। আমরা আর্ক এডুকেশনকে আপনি রিচ আউট করতে পারেন, সেটা আমরা হাশিম স্যারকে ফরওয়ার্ড করে দিব। উনি আমাদের রেসপন্স দিলে আমরা আপনাদেরকে সেন্ড করে দিব। অথবা যদি হাসেম স্যার হচ্ছে প্রেফার করেন, তাহলে আপনারা ওনাকেও হচ্ছে রিচ আউট করতে পারেন। তো শেষে আমি হচ্ছে হাসেম স্যারকে বলবো যে আপনারা ফাইনাল কোনো কথা, যারা বাংলাদেশ, স্পেশালি বাংলাদেশি যারা শুনছেন, তাদের জন্য যদি ফাইনাল কোনো কথা আপনি যদি বলতে চান। আমার ফাইনাল কথা এটাই, আপনারা হচ্ছে যদি আসলেই ইন্টারেস্ট থাকে কোনো টেক কোম্পানিতে জব করবেন বা পার্টিকুলারলি ইন্টেলে কাজ করতে চান, আহ, যাদের সুযোগ আছে রিসার্চ টপিক সিলেক্ট করা, এখনই কারোর সাথে ফলো আপ করে আপনি ওইভাবে রিসার্চ টপিক সিলেক্ট করতে পারেন। বাট নট অনলি ইন্টেল, ইউএসএ তে অনেক সেমিকন্ডাক্টর কোম্পানি আছে, আরো বড় বড় জাইগান্টিক কোম্পানি আছে, লাইক টিএসএমসি আছে, এনবিডি আছে, তারপর মাইক্রন আছে, এএমডি আছে। তো আপনারা শুধুমাত্র ইন্টেলকে ফোকাস করতে হবে তা না, আপনার যদি ইচ্ছা থাকে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি সিনিয়রদের সাথে যদি ফলো আপ করেন, ফলো আপ করে ওই ধরনের রিসার্চ টপিক সিলেক্ট করার চেষ্টা করবেন। যাদের সেই অপশন নাই, তারা আমি অলরেডি আলোচনায় বলেছি কিভাবে
আপনার প্রোফাইলটাকে কভার দেওয়া যায়। যেখানে গ্যাপটুকু আছে কিভাবে আপনি Intel বা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির সাথে আপনার প্রোফাইলটাকে ম্যাচ করতে পারবেন। সামহাউ কোর্স ওয়ার্ক নিয়ে বা আ কোনো একটা আ রিসার্চ টপিক সিলেক্ট করে বা হচ্ছে আপনার নিজের থেকে কিছু স্টাডি করে কোনো একটা স্কিল ডেভেলপ করলেন। সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক আপনি নিজে ডেভেলপ করলেন। ডেভেলপ করে হচ্ছে কানেক্ট করার ট্রাই করবেন। আর বেস্ট ওয়ে হচ্ছে নেটওয়ার্কিং। এটা নট অনলি ফর Intel, ইউএসএ তে বা বাংলাদেশের যেকোনো জায়গায় আপনি যদি জব খুঁজতে যান, নেটওয়ার্কিং হচ্ছে বেস্ট ওয়ে টু গেট এ জব। আ সো আমি বলব যে আপনারা এখন থেকেই শুরু করেন। যে যেখানে আছেন শুধু এমন না যে আমি পাস করার পরে জব খোঁজার টাইমে নেটওয়ার্কিং করব। আ বরং এখন থেকে শুরু করেন। আমি আন্ডারগ্রেড এ থাকলেও আমার যদি ফিউচার প্ল্যান থাকে একটা ভালো জব করব। তো আপনি হচ্ছে ফলো আপ করতে থাকেন, নেটওয়ার্ক করতে থাকেন, মানুষের সাথে পরিচিত হওয়া শুরু করেন। সেটা আপনাকে কোনো না কোনোভাবে হেল্প করবে। হয়তো ডিরেক্ট জব আ রেফারাল পেতে হেল্প করবে না সবসময়। আ দেখা যাবে কোনো একটা ইনফরমেশন পাইলেন কারো কাছ থেকে, সেই ইনফরমেশনটা আপনাকে হেল্প করল। কোনোভাবে না কোনোভাবে হেল্প করবে। সো আমি বলব যে নেটওয়ার্কিং এর ব্যাপারে আপনারা আরেকটু ইফোর্ট দিবেন। আ যেটা আমরা অনেক বাংলাদেশীরা হচ্ছে শাই ফিল করি। ইন্ডিয়ানরা খুবই অ্যাগ্রেসিভ। আমাকে LinkedIn এ প্রচুর ইন্ডিয়ান রিচ আউট করে। যারা আমাকে চিনে না, জানে না, দুম করে আমাকে ইনবক্স পাঠিয়ে রেজুমেও পাঠায় দেয়। অনেক সময় রেজুমে পাঠিয়ে বলে যে, আমি এপ্লাই করতে চাই। আমার রেজুমেটা Intel এর সাথে যায় কিনা বা তোমার পজিশনের সাথে যায় কিনা আমাকে একটু আ রিকমেন্ড করো বা কোনো ফিডব্যাক থাকলে ফিডব্যাক দাও। সো আমাদের বাংলাদেশীরা হচ্ছে এই জায়গায় একটু পিছিয়ে আছে, অনেকে শাই ফিল করে। বাট আপনাকে হচ্ছে আরেকটু অ্যাগ্রেসিভ হওয়া লাগবে। যত বেশি নেটওয়ার্কিং করবেন, তত বেশি আপনার অপরচুনিটি বাড়বে এবং ডিরেক্ট হোক, ইনডিরেক্ট হোক, কোনো না কোনোভাবে বেনিফিটেড হবেন। ওকে। থ্যাংক ইউ হাশিম মোহাম্মদ স্যার। আমাদের সাথে অনেকক্ষণ ছিলেন। অনেক কথাবার্তা আপনার কাছ থেকে শুনেছি। আপনার জন্য শুভকামনা। আপনি ভবিষ্যতে আরো উপরে লেভেলে চলে যান। আপনি Intel এর বড় কোনো পর্যায়ে চলে যান। এরকম শুভকামনা। আপনার একটা হ্যাপি সংসার হোক। আমরা জানি হাশিম মোহাম্মদ স্যার এখন পর্যন্ত এলিজিবল ব্যাচেলর। তার জন্য সবাই দোয়া করবেন। এবং সে যেন সুন্দর এবং সংসারী। তার যেমন পছন্দের সেরকম একজন বউ পান। সেরকম। হাসেম হচ্ছে আমি এই কথাটা বলছি, হাসেম হচ্ছে যে আমার সেম ব্যাচ। আমি ওনাকে এতক্ষণ স্যার বলেছি, একটু ইনফরমাল এ আসি। তো ও আমার সেম ব্যাচ ফ্রেন্ড হয়। মানে অনেকটাই ফ্রেন্ড এর ফ্রেন্ড। সেই হিসেবে ফ্রেন্ড বলছি। তো হাশেমের জন্য সবাই হচ্ছে দোয়া করবেন। আ আমরা হাশেমের আসলে ভবিষ্যৎ জীবন আরো বেশি সাকসেসফুল হোক সেই কামনা করছি। আরকি এডুকেশন এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথে অনেক সারোয়ার বেশি তোমাকেও অনেক ধন্যবাদ। আর যারা কষ্ট করে এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ সময় নিয়ে শোনার জন্য। এখানে বলার সময় হয়তো অনেক কিছু গুছিয়ে বলা সম্ভব হয় নাই। আপনাদের ফার্দার কোনো কনফিউশন থাকলে বা কোয়েশ্চেন থাকলে সানোয়ার যেভাবে বলল যে আপনি হয় এই থ্রেডে কমেন্ট করতে পারেন বা আর্ক এডুকেশনের মাধ্যমে কোয়েশ্চেন গুলো আমার কাছে রিচ করতে পারেন বা আমাকে পার্সোনালি ইনবক্সও করতে পারেন। আপনার ডিরেক্ট কোয়েশ্চেনে চলে যাবেন। ইন্ট্রোডাকশন বা কেমন আছেন ভাইয়া, পরিচয়-টরিচয় আ আস্তে পরিচিত না হয়ে হচ্ছে ডিরেক্ট কোয়েশ্চেনে চলে যাবেন যে আমার পরিচয় এমন, আমি হচ্ছে এই ধরনের একটা কোয়েশ্চেন করতে চাই। আপনার কি মনে হয়? তাহলে হচ্ছে আমি সময় করে আপনাদের আ সবার কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার ট্রাই করব। সেটা আমাকে ইনবক্স করলেও পারেন অথবা আর্ক এডুকেশন এর মাধ্যমে বা সানোয়ারের মাধ্যমে রিচ আউট করতেও পারেন। সবাইকে অনেক ধন্যবাদ। ওকে, ধন্যবাদ সবাইকে। আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা সময় আপনাদের সাথে আবারও দেখা হবে। টাটা, বাই বাই। আল্লাহ হাফেজ।